এই তুমি যাও না, ম্যাডাম অনেক রাগী, ওনাকে কেউ খাওয়াতে পারে না। তুমি সাহস করে যাও না, নতুন এসেছো, আস্তে আস্তে বুঝে যাবে। মরার ইচ্ছে থাকলে এখানে থাকো। মরবো কেন? খাবার তো দিব, এতে মারবে নাকি? হ্যাঁ মারবে। তোমার কি মনে হয় এতগুলো মানুষ খাবার দিতে দিতে কেন চাচ্ছে না? দেখো সবাই ভয়ে দাঁড়িয়ে আছে। এই ছেলে, তুমি কি খাওয়াতে পারবে? আর রাকিব, তুই বেশি কথা বলস কেন? এই ছেলেটা যেতে চাচ্ছে যাক, তুই বাধা কেন দিচ্ছিস? সরি ম্যাম। তুমি যদি ভিতরে গিয়ে খাবার খাওয়াতে পারো তাহলে তোমার বেতন বাড়িয়ে দেব। সত্যি স্যার, তাহলে আমি ওনাকে খাওয়াবো। সবাই আহিলকে ঠেলতে লাগলো। রাকিব স্যার আহিল কিছুটা সাহস নিয়ে যেতে লাগলো, খাবার নিয়ে যেতে লাগলো। আহিলের রুমের ভেতরে পা দিতে ওর দিকে ফুলদানি ছুটে আসলে আহিল বসে পড়ল। পিছনে থাকা কাজের লোকটা লাগলে সবগুলোকে নিয়ে পড়ে গেল। আহিল উঠে পিছনে তাকিয়ে থাকলে ভেতর থেকে জোরে বলে উঠল, আমি কিছু খাবো না। আর একজন যদি এই রুমে আসোস, তোদের আমি খুন করে ফেলবো। নদীর কণ্ঠ শুনে আহিল অবাক হয়ে পিছনে তাকালো। নদী খাটের উপর থেকে ফোন নিল। আহিল নদীর মুখ দেখতে পেল না। রাকিব আস্তে আস্তে বলল, এখনো সময় আছে, চলে আসো। ওনাকে রাগানো ঠিক হবে না, 5 জন অলরেডি হসপিটালে। বাদ দে আহিল, চলে আয়। আপনারা যান, আমি আসছি। আহিল কথাটা বলি সামনে এগিয়ে যেতে নিবে। নদী রেগে গ্লাসটা হাতে নিয়ে ছুঁড়ে মারতে যাবে, সাথে সাথে আহিল চমকে উঠল। আহিল অন্য হাত দিয়ে ক্যাচ ধরে ফেললো। নদী আহিলের দিকে তাকিয়ে আছে। আহিল নদীর দিকে এগিয়ে যেতে লাগলো। নদীকে স্টিল ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই অবাক হয়ে গেল। আহিল নিচে পড়ে থাকা কাজ দেখে দেখে সামনে যেতে লাগলো। আহিল সোজা টি টেবিল টেনে সামনে নিয়ে এসেছে, খাবার রেখে দিল। নদীর হাত ধরে টান দিয়ে খাটে বসিয়ে দিল। এই ছেলে কি করে মরবে? একে আর বাঁচানো যাবে না। এই ছেলের সাহস তো অতিরিক্ত হয়ে গেছে। খাবার খেয়ে নেন ম্যাম। নদীর সজোরে থাপ্পড় মারলো। সবাই ভয়ে নিচে চলে গেল। আহিল গালে হাত দিয়ে তাকালো। নদী আহিলের কলার ধরে সোজা জড়ি ধরে কান্না করে দিল। আহিল চুপচাপ দাঁড়িয়ে থাকলো। নদী কান্না করতে করতে বলল, আহিল, আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছেড়ে কিছু ভাবতে পারছি না। আমার সাথে এমন কেন করছো? আমি তোমাকে ভালোবাসি, আমি জানি আমাদের বয়সের অনেক পার্থক্য, কিন্তু ভালোবাসা তো আর বয়স থেকে হয় না। আহিল নদীকে সরিয়ে দিয়ে বলল, ম্যাম, আপনি ভুল কাউকে ভাবছেন। আমি এই বাসার কাজের লোক। কে তোমাকে কাজের লোক বানিয়েছে একবার বলো, আমি তাকে খুন করে ফেলবো। এই একটা সমস্যা আপনার, জোর করে সব কিছু পেতে চান। সব কিছু করে পাওয়া যায় না, আমাকে কখনোই পাবেন না। কেন পাবো না? আমি কি দেখতে খারাপ? আমি কি আনস্মার্ট? আমাকে দেখে কত ছেলে ক্রাশ খায়, আমার পেছনে ঘুরে। আহিল, এমন কেন করছো? আমার বয়সের জন্য কি তুমি আমাকে পছন্দ করো না? নদী কথাগুলো বলে আহিলের গলা ধরে ঝাঁকাতে লাগলো। আহিল নদীর হাত সরিয়ে দিয়ে বলল, আমি কখনোই বলি নাই যে আপনার বয়সের জন্য আপনাকে আমি পছন্দ করি না। তাহলে কেন তুমি আমার সাথে এমন করছো? আমি সাধারণ মানুষ, কোনো গুন্ডি মেয়ে আমার বউ হতে পারে না। আর আপনি আমাকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করার চেষ্টা করছেন। আপনাকে আমি ভালোবাসি না সব জানার পর আপনি আমাকে তুলে নিয়ে গেছিলেন। আমার পড়াশোনার ক্ষতি আপনার জন্য হয়েছিল। এই আহিল, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তুমি একবার আমাকে ভালোবাসো। দেখো, আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসবো। আর আমি তোমাকে জোর করে বিয়ে করতে চাইছিলাম, কারণ আমি তোমাকে হারাতে চাই না। ওইসব কথা রাখেন, খাবার খেয়ে নেন। আমি খাবো না, আমার ক্ষুধা নাই। খেয়ে নেন। তুমি খাওয়াই দিলে খাবো। আমার অত ঠেকা পড়ে নাই। তাহলে নিয়ে যাও, খাবো না। 3 দিন ধরে খান না, আপনার শরীর নাকি অন্য কিছু? এত শক্তি কই থেকে আসে? আর এত রাগ কেন? কি এমন করছে আপনার ফ্যামিলি? সব ফ্যামিলি চাইবে তার মেয়েকে বিয়ে দিতে, এখানে খারাপ কি? আহিলের কথা শুনে নদী রেগে ওর কলার ধরে নিজের কাছে নিয়ে এসে বলল, আমি তোর বউ হব, আমি অন্য ছেলের সাথে দেখা করতে কেন যাব? আমাকে না জানিয়ে আমার ক্লাবে পাঠিয়ে দিয়েছিল, আর ওই ছেলে আমার সামনে এসে এমন ব্যবহার করছে। পুরো ক্লাবের মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করছে, আর আমার ফ্যামিলিকে এতবার বলার পরেও আমার কাছে সেই ছেলে পাঠিয়েছিল। তাই বলে না খেয়ে থাকার মানে কি? আমার রাগ হইলে আমার ক্ষুধা লাগে না। আহিল বিরক্ত হয়ে নদীকে বসিয়ে দিয়ে
বেসিনের সামনে গিয়ে হাত ধুয়ে এসে নদীকে খাইয়ে দিতে লাগলো। নদী আহিলের কোলে বসে গলা জড়িয়ে ধরে খেতে লাগলো। আহিল বলে ওঠে, কি হচ্ছে? ফাইজলামি করেন? না, আদর করি। নামেন, কেউ এসে যাবে। সমস্যা নেই, কেউ আসবে না, অত সাহস কেউ পাবে না। কারোর উপরে জুলুম করে নিজেকে অনেক বড় কিছু ভাবেন না। আহিল, তুমি আমাকে সব সময় আঘাত করে কথা বলো কেন? আমি তোমাকে ভালোবাসি, এটা কি আমার অন্যায়? চুপ করে খান, কথা শুনতে মন চাচ্ছে না। নদী মুখটা গম্ভীর করে তাকিয়ে থেকে খেতে লাগলো। আহিল অন্যদিকে তাকিয়ে খাইয়ে দিতে লাগলো। নদীর খাওয়া শেষ হলে পানি খাইয়ে দিলে ধাক্কা দিয়ে তুলে দিল। নদী নিজেকে তাড়াতাড়ি সামনে নিল। নদী বলে ওঠে, এইভাবে কেউ ধাক্কা দেয়, পড়ে যেতাম। আহিল কিছু না বলে প্লেট নিয়ে চলে গেল। আহিল নিচে গেলে সবাই ভ্রুকুচকে তাকালো। আহিলকে দেখে সবাই এগিয়ে আসলো। রাকিব বলে উঠলো, তুমি ঠিক আছো? হুম তুমি ওকে খাওয়া দিয়েছো নাকি? হুম সবাই চোখটা বড় বড় করে তাকালো। কেমনে কি? কেমনে আবার কি? আপনাদের কাজ করে দিয়েছি স্যার, বেতন বাড়ানোর কথা ছিল। বাহ, তুমি তো অনেক লাকি। আমার মেয়ে তোমাকে কিছু বললো না? ভালোভাবে বোঝালে আমি বুঝি। আহিল কথাটা বলে চলে গেল। প্লেট ধুয়ে হাত ধুয়ে মুছতে মুছতে বসার ঘরে আসলো। একজন বলে ওঠে, ম্যামের রুম পরিষ্কার করা লাগবে। আহিল, তুমি তাহলে করে দাও। ওইটা কি আমার কাজ নাকি আপনাদের? ভাই, তোমাকে ম্যাম কিছু বলে নাই? তুমি যাও। হ্যাঁ, তুমি আজ থেকে নদীর দেখাশোনা করবে। যাক বাবা, উনি যে সব সময় আমার কথা শুনবে সেইটা কোথায় লেখা আছে? তাও ঠিক, সব সময় তো শুনবে না। তাও যাও। আমি আর আমার কাজের মেয়েদের হসপিটালে পাঠাতে চাই না। তুমি তাও দুষ্ট আছো, দেখলাম তো ফুলদানি ছুঁড়ে মারলো। তুমি কিভাবে বেঁচে গেলে? আর 3 দিন ধরে কিছু খাচ্ছ না, এতে ওর মাথা আরো বেশি গরম থাকতো। সেখানে তুমি খাওয়াতে পারছো। আমার মনে হয় তোমার পক্ষে ওকে সামলানো বেশি কঠিন হবে না। আচ্ছা ম্যাম, ছোট ম্যাম এমন রেগে কেন থাকে? ওই ছোট থেকে রাগী, ওই ওর ফুপুর মতো হয়েছে। অল্পতে রেগে যায়, কথা বলে শান্তি নাই, ছ্যাঁত ছ্যাঁত করে উঠবে। আগে একমাত্র আমার ননদের কথা শুনতো, কিন্তু আমার ননদও নাই, ওকে সামলানো সম্ভব হচ্ছে না। সেই এখন কোথায়? নদীর আম্মু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলো, বিজনেসের জন্য বাহিরের দেশে থাকে। উনি আসবে না? আসবে একেবারের জন্য, আমার শ্বশুর শাশুড়ির সাথে চলে আসবে, তাদের অপেক্ষায় আছি। ও আচ্ছা। আহিল কথাটা বলে চলে গেল। আহিল মনে মনে কিছু ভাবতে লাগলো। নদীর রুমে গেলে দেখে নদী নেই। আহিল কিছু না ভেবে কাজ শুরু করে দিল। নদী বাথরুম থেকে বের হয়ে আহিলকে দেখে। নদী বলে ওঠে, এসব কি করছো? এসব রাখো, হাত কেটে যাবে। কাজের লোক করে দিবে, ওঠো। আমি নিজেই কাজের লোক। এসব কেন করছো? তোমাকে যদি টাকা দিতে চাই সেটাও তো নিবে না। আর এখানে কবে এসেছো? 2 দিন ধরে। কি যাতা বলো? যাতা না, যা বলছি ওইটাই। যাই হোক, আগে আপনাকে দেখলে থাকতাম না। কাজ বাদ দাও, আসো না একটু আদর করি। নদী আহিলের দিকে লজ্জা লজ্জা মুখ বানিয়ে এগিয়ে যেতে আহিল ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ময়লা নিয়ে বের হয়ে গেল। নদীর এগিয়ে ওর পিছন পিছন যেতে লাগলো। নিচে গেলে আহিলের কড়া ধরে টান দিল। সবাই চোখ বড় বড় করে তাকালো। আহিল রেগে তাকালো। নদী বলে উঠল, নিজেকে কি ভাবো? হ্যাঁ, নদী আর কিছু বলতে যাবে, সাথে সাথে নদীর আম্মু এসে হাসি মুখে নদীর হাত সরিয়ে দিতে দিতে বলল, ওই ছোট মানুষ ভুল করে ফেলেছে, ছেড়ে দে মা। তোর ফুপি দাদু দাদিমা আসতেছে। নদী কলারটা ছেড়ে দিয়ে বলল, কি? ফুপি দাদিমা দাদু আসছে? হ্যাঁ, যা নিয়ে আয়। এই আমার চাবি নিয়ে আয়। আচ্ছা ম্যাম, আনছি। রাকিব চাবি আনতে গেল। আহিল সোজা চলে গেল ময়লা ফেলতে। নদীকে চাবি নিয়ে এসে দিলে নদী চাবি নিয়ে চলে গেল। 1 ঘন্টা পর নদী বাসায় আসলো সবাইকে নিয়ে। বাসার ভেতরে আসতে সবাই সালাম দিল। রাহিলা চৌধুরীকে কিছু বলতে যাবে, তখনই রাহিলা চৌধুরী আহিলের দিকে তাকালো। রাহিলা চৌধুরী বলে ওঠে, এই ছেলে, এদিকে আসো। ম্যাম আমাকে বলছেন? রাহেলা বোন আমার, তুমি ওই ছেলেটাকে শাস্তি দিও না। ওই ছোট মানুষ অত কিছু বোঝে না, নতুন নতুন এসেছে। নদী কেমন রেগে যায় জানো তো। ফুপি দেখো, আমি যে ওনাদের নিজের সন্তান
তার কোনো চিহ্ন আমি দেখি না। আমার বিরুদ্ধে ওরা আমাকে বিয়ে দিতে চায়, বিয়ে করাতে চায়। নদীর কথা শুনে নদীর আম্মু রাগে গজগজ করতে লাগলো। রাহেলা চৌধুরী বলে ওঠে, কানে ভিতরে যাই না, আমি যে এদিকে আসতে বলছি। রাহেলা চৌধুরী ধমক শুনে আহিল কাছে আসলো। নদী বলে ওঠে, কি দেমাগ দেখছো ফুপি, ওকে আমি বিয়ে করব। সরি ম্যাম। আমার ভাতিজি তোমাকে বিয়ে করবে, তুমি তোমার ফ্যামিলিকে জানাও। রাহেলা চৌধুরীর কথা শুনে সবাই যেন ভেবাচাকা খেয়ে গেল। আহিল সবাইকে অবাক করে দিয়ে বলল, সম্ভব না, আমি আপনার ভাতিজিকে বিয়ে করতে পারবো না। রাহেলা চৌধুরীর আগে আহিলের গালে থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, তোর এত বড় সাহস, আমার মুখের সামনে সোজা না করে দেশ। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এত বড় সাহস তোকে কে দিয়েছে? কাজের লোক হয়ে এত দেমাগ কই থেকে আসো তোর? হ্যাঁ, আহিল মাথাটা নিচের দিকে করে বলে ওঠে, দুঃখিত ম্যাম, আপনাকে আমি এইভাবে বলতে চাই নাই। আমার কথায় খারাপ লাগলে আমাকে ক্ষমা করে দিয়েন। বাট ম্যাম, আমি ওনাকে বিয়ে করব না। আমার ভাতিজির ভিতরে কিসের কমতি আছে যে তুই বিয়ে করবি না? তুই নিজেকে কি ভাবোস? হ্যাঁ, কাজের লোক হয়েও যে তোকে আমার ভাতিজির সাথে বিয়ে দিতে চাচ্ছি, এটাই তো সাত কপালের ভাগ্য। আর সেখানে তুই কিনা সোজা না করে দিস। সরি ম্যাম, দরকার নাই আমার সাত কপালের ভাগ্য। আমি গরিব মানুষ, গরিব ভালো আছি। ভাগ্য ভালো করে কোনো দরকার আমার নাই। আহিলের কথা শুনে নদীর আম্মু বলে ওঠে, আহিল, আমার মেয়েকে তুমি এভাবে রিজেক্ট করার সাহস কোথা থেকে পাও? আমার মেয়ে তোমাকে পছন্দ করেছে, এটাই তোমার জন্য ভাগ্য ভালো, আর সেখানে তুমি আমার মেয়েকে রিজেক্ট করছো। আমি যদি বিয়ে না করি তাহলে কি আপনারা আমাকে জোর করে বিয়ে করাবেন নাকি? আপনাদের ক্ষমতা আছে দেখে যে আপনারা যা চাইবে তাই ভাবেন, এটা কোথাও লেখা নাই ম্যাম। আহিলের কথা শুনে রাহেলা চৌধুরী রেগে গেল। গার্ডদের ইশারা করলে আহিলকে মারতে লাগলো। আহিলের আব্বু দৌড়ে এসে বলল, ম্যাম, আমার ছেলে কি করছে? আমার ছেলেকে কেন মারছেন? এটা তোমার ছেলে? জি ম্যাম, আমার ছেলে ভুল করলে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আব্বু ক্ষমা চাইবে না, আমি কোনো অন্যায় করি নাই। আমি আমার মতামত জানিয়েছি। চুপ কর তুই। ম্যাম, ওই কি করছে? কেন ওকে মারছেন? এই মারা বন্ধ করো। সাথে সাথে মারা বন্ধ করলো। আহিলের ঠোঁট কেটে রক্ত পড়ছে। আহিল ঠোঁট মুছতে মুছতে বলল, আপনাদের স্বপ্ন কখনোই পূর্ণ হবে না। আমাকে মেরে ফেলেও আমি আপনাদের মেয়েকে বিয়ে করব না। বিয়ে মানে? শফিক, তোমার ছেলেকে আমার ভাতিজির জন্য চাচ্ছি। যদি ওকে বিয়ে করে, তোমাকে আর এখানে কাজের লোক হয়ে থাকতে হবে না। তুমি আমাদের বিয়াই হবে। তোমাকে একটা বাড়ির সাথে কোম্পানিতে ভালো জব দেওয়া হবে, সাথে তোমার ছেলেকে ম্যানেজার পোস্টও দেওয়া হবে। যত সুযোগ সুবিধা আছে সব তোমাদের দেওয়া হবে। ম্যাম, এত কিছু সুযোগ? ম্যাম, আমার ছেলে বিয়ে করবে। আব্বু, চুপ কর। তোর বাবামি, তোর কোনটা ভালো হবে সেটা আমি ভালো করেই জানি। তুই বিয়ে করবি? আমি বিয়ে করব না। আমি ওই মেয়েকে নিজের জীবনের সাথে জড়াতে চাই না। আরে ভাই, এত সুন্দর অফার মিস করো না। ম্যামকে বিয়ে করে ফেলো। ম্যাম তোমাকে নিজে পছন্দ করেছে, করে ফেলো। তুমি চুপ থাকো। 1 ঘন্টা সময় দিলাম, নিজের ছেলেকে বোঝাও। যদি রাজি হয় খুব ভালো, না হইলে তোমাদের বাড়ি ভেঙে দেওয়া হবে, সাথে জমি নিয়ে নেওয়া হবে, আর গ্রাম থেকে বের করে দেওয়া হবে। রাহেলা চৌধুরীর কথা শুনে আহিলের রাগ যেন আর কন্ট্রোল হলো না। আহিল রেগে নদীর গালির সজোরে থাপ্পড় মেরে বলল, নাটক করো আমার সাথে? আমি তোমাকে বিয়ে করব না। আমি তোমাকে কতবার বলবো আমি তোমাকে ভালোবাসি না? আমার লাইফ থেকে আর কি নেওয়া বাকি রাখছো তুমি? আমাকে কলেজ থেকে বের করে দিয়েছিল তোমার জন্য। আমি যেখানে স্বপ্ন দেখেছিলাম ইন্টার পাস করে একটা চাকরি খুঁজবো, সেই আশায় পানি ঢেলে দিয়েছিলে। আজ এখানে সেই তুমি আর কত নিচে নামবে? তোমার ফুপি একজন জোর করে সব হাসিল করতে চায়। সবাই হতভম্ব হয়ে গেল। নদীর আম্মু বলে ওঠে, তোমরা আগে থেকে একে উপর থেকে চেনো। হ্যাঁ চিনি ফুপি, আমি ওকে বিয়ে করব, না হলে আত্মহত্যা করব। এখন তুমি দেখো কি করবে। নদীর কথা শুনে রাহিলা চৌধুরী রেগে গিয়ে বলল, তোমাকে আমি 10 মিনিট সময় দিচ্ছি, এর ভিতরে নিজের ছেলেকে রাজি করাবে, না হইলে সব হারাবে।
আমি সময় চালু করে দিলাম। রাহেলা চৌধুরী বসে পড়ল। সময় চালু করে দিয়ে আহিলের আব্বু আহিলকে কিছুটা দূরে নিয়ে গিয়ে বলল, দেখ আহিল, আমাদের আর সর্বনাশ করিস না। আমাদের কথা একবার ভাব। ওনাকে রাগালে আমরা শেষ হয়ে যাব। উনি অনেক কঠিন একটা মহিলা। ওনার নিজের স্বার্থের জন্য নিজের সন্তানকেও বলে দিতে পারে, আর সেখানে তো আমরা তার কাছে কিছুই না। ওনার সন্তানকে বলি দিতে পারে মানে? ওনার ছেলে একবার মাতাল হয়ে পাগলামি করছিল। উনি ওনাকে অনেক মেরেছিল, মারতে মারতে একদম আধামরা করে ফেলছিল। তারপর ওনার হাজব্যান্ড তার সন্তানদের নিয়ে এখন এখান থেকে চলে যায়। পাশের গ্রামে তার সন্তান স্বামী থাকে। ওনার স্বামী মাঝে মাঝে আসলেও উনি ওনার ছেলের খোঁজ খবরও নেয় না। সেখানে তুই এইসব করলে আমাদের কি হাল করবে বুঝতে পারছস? বাপ, বিয়েটা করে নে। ওই মেয়ের কথা মতো জাস্ট চলবি। ওর মন যদি একবার জয় করে নিতে পারোস, তাহলে দেখবি কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না। ওই আমাদের পাশে থাকবে। আমি বিয়ে করতে পারবো না। আমি একজনকে ভালোবাসি। রাখ তোর ভালোবাসা। দেখ আহিল, তুই যদি বিয়ে না করস তাহলে তাহলে আমাদের মরা মুখ দেখবি। আব্বু, তুমি আমাকে এভাবে প্রেশার দিতে পারো না, আর এভাবে ব্ল্যাকমেইল করতে পারো না। ওকে ব্ল্যাকমেল করলাম না, আমি আগে নিজেকে শেষ করি, তাতে হবে। আহিলের আব্বু চারিদিকে তাকাতেই ফল কাটা চাকু দেখে দৌড়ে গিয়ে হাতে নিলে সবাই চমকে উঠল। আহিলের আব্বু গলায় ধরতেই সবাই বলতে লাগলো, পাগল হয়ে গেছিস নাকি শফিক? কি শুরু করছস? আব্বু, চাকু গলায় লেগে যাবে। আব্বু, পাগলামি করো না। আব্বু প্লিজ, এমন পাগলামি করো না। এই বয়সে এসেছে, এভাবে অপমান সাথে গ্রাম ছাড়া হওয়া থেকে মরে যাওয়া ভালো। তুই তোর জেদ নিয়ে থাক। সবাই থামানোর চেষ্টা করতে লাগলো। যে গলায় জোরে একটা টান দিতে যাবে, সাথে সাথে আহিল চিৎকার দিয়ে বলল, আমি বিয়ে করব। আহিলের কথা শুনে আহিলের আব্বু খুশি হয়ে বলল, সত্যি তো? যাই হোক, তুই তো আর যা বলস তা করস। ম্যামও রাজি। কাজী ডেকে নিয়ে আসো আর তোমার ওয়াইফকে নিয়ে আসো। আহিলের আব্বু দৌড়ে চলে গেল। আহিল রাগে গজগজ করতে লাগলো। সবাই শুভকামনা জানাতে লাগলো। নদী আহিলের কাছে এসে ওকে জড়িয়ে ধরতে যাবে, সাথে সাথেই নদীকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, একদম আমাকে টাচ করবেন না। এখনো আমি আপনার হাজবেন্ড হই নাই। ওকে যাও, টাচ করলাম না। বিয়েটা হোক, তখন বোঝাবো মজা। আহিল রাগে রাহেলা চৌধুরীর দিকে তাকিয়ে থাকতে লাগলো। রাহেলা চৌধুরী আহিলের দিকে তাকালে কিছু বলল না। নদীর আম্মু বলে ওঠে, নদী যা, ফ্রেশ হয়ে আয় আর শাড়ি পরে আসবি। আর আহিল, তুমিও যাও, পাঞ্জাবি পরে আসো। আমি কিছু পড়তে পারবো না। রাকিবকে ইশারা করলে রাকিব টেনে নিয়ে গেল। রাকিব জোর করে পাঞ্জাবি পরিয়ে দিল। এদিকে নদী ফ্রেশ হয়ে শাড়ি পরে নিচে আসলো। আহিলের আব্বু আম্মু কাজী সাহেব চলে আসলো। কাজী সাহেব দুজনের বিয়ে পড়িয়ে চলে গেল। নদী খুশিতে আহিলের বাহু জড়িয়ে ধরে বলল, আজ থেকে তুমি আমার হাজবেন্ড। আজ থেকে আর তুমি চাইলেও অন্য কোনো মেয়ের কাছে যেতে পারবে না। রাহেলা চৌধুরী দাদু দাদিমা রুমে চলে গেল। আহিল নদীর হাত সরিয়ে দিয়ে গিয়েও পারল না। আহিলের আম্মু বলে ওঠে, আহিল, তুই এই বিয়ে কেন করলি? তুই কত ছোট ম্যামের। আব্বু আমাকে ব্ল্যাকমেইল করে বিয়ে করিয়েছে। ভালো কাজ করছে। তুমি এমন কেন করলে? এই মেয়েটা কতটা বেয়াদব, তুমি সব জেনে কিভাবে বিয়ে দিলে? সোনালি, তোমার একটু বেশি হয়ে যাচ্ছে না? ম্যাম, ওই আমার সন্তান। আমি আমার সন্তানের জন্য এমন বউ কখনোই চাই নাই। আমরা গরিব হতে পারি, টাকার লোভে এমন বেয়াদব মেয়ের সাথে ছেড়ে বিয়ে দিতাম না। আহিল, তোকে কতবার বললাম যে নোভাকে বিয়ে করে নে। আম্মু, তুমি চাইলে নোভাকে বিয়ে করব। আহিল, কি বাজে কথা বলছো? আমি থাকতে তুমি আরেকটা বিয়ে করবে মানে? আমি কি আপনাকে বিয়ে করতে চাইছি নাকি? আপনি আমাকে জোর করে বিয়ে করছেন। আহিল, আমার রাগ অনেকক্ষণ ধরে কন্ট্রোল করে রাখছিলাম। আমাকে রাগিও না, তোমার জন্য ভালো হবে না। আর একটা কথা মাথায় রেখো, আমি বাদে অন্য কোনো মেয়েকে নিয়ে কল্পনাও করো না। তোমাকে খুন করব, সাথে আমি নিজেও মরে যাব। নদীর কথা শুনে আহিল কিছু বলল না। আহিলের আম্মু বলে ওঠে, বাসায় যাচ্ছি। আমার 1 ঘন্টা পর আসছে, এখন 7টা বাজে। 8টা যাবো বাসায়। আসো তাহলে।
আহিলের আম্মু চলে গেল। নদী আহিলের হাত ধরে বলল, চলো যান, রুমে যাই। আমার কাজ আছে। এখন তোমার কোনো কাজ নাই, আমার সাথে সময় কাটানো তোমার কাজ। বেহায়া মেয়ে, মা বাবাকেও দেখে না। তুমি আমার হাজবেন্ড, পরপুরুষ না যে এগুলো কথা বলতে ভেবে চিনতে বলতে হবে। চলো। নদী আহিলের হাত ধরে টেনে নিয়ে গেল। আহিল ওর আব্বুর দিকে তাকিয়ে থেকে গেল। আহিলের আব্বু মুচকি হাসি দিয়ে বের হয়ে গেল। বের হয়ে গেলে আহিলের আম্মু বলল, আমি তো তোমাকে সব বলেছিলাম, তাহলে তুমি এমন একটা কাজ কেন করলে? যা করছে বেশ করছে। ফালতু কথা বলো না। আহিলের কিছু হলে আমি তোমাকে ক্ষমা করব না। নিজের প্রতিটা রাখ, অন্যদিকে না। ওকে আমি লালন পালন করেছি। চলে যাও। আহিলের আম্মু রেগে চলে গেল। নদী আহিলকে ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে দিল। নদীর শাড়ির আঁচল ফেলে দিল। আহিলের দিকে দুষ্টমি নজরে তাকালো। নদী আহিলের পায়ের মাঝখানে পা রাখলে আহিল চমকে উঠল। নদী আহিলের সামনে ওর পায়ের উপর থেকে শাড়ি উপরে দেখে তুলতে লাগলো আর ঠোঁট কামড়াতে লাগলো। আহিল ওর পায়ের দিকে তাকাতেই নেশা লেগে যেতে লাগলো, কিন্তু আহিল নিজেকে কন্ট্রোল করে নদীর পা সরিয়ে দিয়ে বলল, এখন থেকে সরেন। তুমি এত আনরোমান্টিক কেন? আপনি কি বুঝেন না? আপনার প্রতি আমার না কোনো টান আছে আর না কোনো ভালোবাসা। আহিলের কথা শুনে নদী রেগে ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে দিয়ে দুই হাত চেপে ধরে কিস করতে লাগলো। কিস করে আহিলের দিকে তাকিয়ে বলল, তুই নিজে থেকে তো কাছে আসবি না। আমার অধিকার আমি নিজেই বুঝিনি। নদী কথাটা বলে আহিলের উপরে ঝাঁপিয়ে পড়লো। আহিল ওর সঙ্গ দিতে বাধ্য হয়ে গেল। আহিল নদীকে আদর করতে লাগলো। আদর করতে করতে নদীকে কান্না করিয়ে ছাড়লো। নদী আহিলকে বলল, আহিল প্লিজ ছাড়ো, আমার অনেক লাগছে। চুপ, আদর করতে দেন। আহিল জানোয়ারের মতো নদীকে কুড়ে কুড়ে খেতে লাগলো। নদীর চোখের পানি ওর চোখে পড়লো না, ওই নিজে আদর করতে ব্যস্ত থাকলো। অনেকক্ষণ পর আহিল নদীকে ছেড়ে দিয়ে উঠে পড়লো। নদী বিছানা চাদরের দিকে তাকাতে দেখে রক্তেই লাল হয়ে গেছে। আহিল শার্ট প্যান্ট পরে রুম থেকে বের হয়ে গেল। 3 মাস পর আহিল লিফটে দাঁড়িয়ে আছে। আহিলের সাথে সামনে নদীর সাথে ওর কিছু কাজিন। আহিল ফোন চালাচ্ছিল, হঠাৎ করে নদীর 2টা কাজিন আহিলের সাথে ঘেঁষাঘেঁষি করতে লাগলো। নদী এক সাইডে দাঁড়িয়ে থেকে দেখতে লাগলো। আহিল ওইদিকে কোনো পাত্তা নাই। লিফটে ঝাঁকিতেই একটা মেয়ে আহিলের উপরে গিয়ে পড়লো। আহিল সাথে সাথে সরিয়ে দিয়ে বলল, ওদিকে দাঁড়ান তো। দুলা ভাই এভাবে ধমক দিয়ে কথা বলে কেন? আপু দেখ তোর জামাই কেমন করছে। ওমা, ওরা তোমার শালিকা হয়? এইখানে এভাবে ধমক দিয়ে কথা কেন বলছো? আহিল নদীর কথায় কিছু বলল না। কিছুক্ষণ পর সব ঠিক থাকলে আবারও 2জন আহিলের একদম কাজ ঘেঁষে দাঁড়ালো। আরো কয়েকজন লিফটে উঠলো। একজনের শরীরের সাথে বারবার ছোঁয়া লাগতে লাগলো। মেয়েটা মজা নিতে লাগলো। আহিল বুঝতে পেরে সাথে সাথে ফোনটা রেখে নদীর হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো। নদী চমকে উঠলো। আহিল নদীকে নিজের সামনে দাঁড় করিয়ে দিল। নদী মনে মনে বলতে লাগলো, যাক, নিজের বউয়ের কথা তাহলে মনে পড়লো। আমি তো ভাবলাম নিজেও মজা নিচ্ছে। যাক, আমার পরীক্ষায় পাশ করলে। আই লাভ ইউ জান। নদী পিছনের দিকে আহিলের দিকে তাকাতে ঝাঁকিতে সোজা আহিলের দিকে ঝুঁকে গেল। আহিল নদীর দিকে তাকালো। নদী 2 হাত 2 দিকে দিয়ে বলল, আমি কিন্তু ইচ্ছে করে কিছু করছি না, দেখতে পারছো? আমি কি কিছু বলছি? না, যেভাবে তাকিয়ে আছো। আহিল কিছু বলল না। নদীর কাজিনরা মনে মনে রেগে ফুঁসতে লাগলো। নদী একজনের সাথে ধাক্কা খেলে সোজা আহিলের সাথে ধাক্কা খেলে আহিল সাথে সাথে নদীকে নিজের সামনে দাঁড় করিয়ে দিয়ে পিছন থেকেই নিজের সাথে জড়িয়ে নিয়ে দাঁড়িয়ে থাকলো। নদী মনে মনে খুশি হলো। নদীর একজন কাজিন বলে ওঠে, অন্য কোনো ছেলে হলে এতক্ষণে আমার সাথে এনজয় করতো। বোকা চন্দ্রবিন্দু কোথাকার, মন চাচ্ছে কানের নিচে বাজাই। এই চুপ করো, আপুর কানে গেলে কি হবে বুঝতে পারছো তো নাকি? যত সব। 10ম তলা আসলে সবাই নেমে গেল। আহিল ফোন চালাতে চালাতে যেতে লাগলো। নদী ফোনে কথা বলতে যেতে লাগলো। নদী চলে গেলে হুট করে রাইসা আহিলের হাত ধরে টান দিয়ে দেয়ালের সাথে চেপে ধরে বলো, 2 দিন ধরে এত ইশারা করে বোঝো না নাকি? নাকি বুঝেও না বোঝার ভান করো? আমার থেকে কি আমার বোন বেশি সুন্দর নাকি? আমি তোমার 1 বছরের সিনিয়র হব। আমি দেখতে শুনতে আপুর থেকে সুন্দর আছি। আপুর তো একটাই গুন্ডি মেয়ে। আহিল রেগে রাইসাকে ধাক্কা মেরে ফেলে দিল। তুলি রেগে আহিলকে কিস করতে যাবে, আহিল সজরে থাপ্পড় মেরে দিয়ে বলো, বেয়াদব মেয়ে কোথাকার, আমি তোদের দুলাভাই হই
আমার সাথে অসভ্যতামি করার সাহস কোথা থেকে পাস? আমাদের সাথে তুই বলো? আহিল, বেশি ভাব নিও না। আমাদের সাথে অভিনয় করো না। আমরা খুব ভালো করে জানি আপুকে তুমি পছন্দ করো না। শোনো, আমাদের সাথে মিলে থাকো। আমরা আপুর থেকে তোমাকে বাঁচার উপায় বলে দিব। তুমি আমাদের মাঝে একজনকে বেছে নাও, আর তোমার ভাগ্য ভালো হবে। আমাদের মতো সুন্দরী বউ পাবে। তুমি যা বলবে তাই শুনবো আমরা। আমাদের মাঝে বউ ফিল পাবে। তোমার যে বউ না, ওইটা একটা গুন্ডি। ওর ভিতরে না আছে ভালোবাসা, না আছে কোনো রকম নরম মন। চুপ। আমার বউয়ের নামে তোদের থেকে শুনতে হবে না। আমার বউ তোদের থেকে 1000 গুণ ভালো। আমার বউয়ের নখের যোগ্য না তোরা। আহিলের কথা শুনে দুইজন রেগে ঝাঁপিয়ে পড়তে যাবে। নদীকে দেখে দুজন হাত নামিয়ে নিয়ে হাসি মুখে বলল, আপু দেখো, তোমার জামাই কি দুষ্টু, আমাদের সাথে দুষ্টুমি করছে। কখন থেকে বলছি আপু আপনাকে খুঁজবে, চলেন ভিতরে যাই, বাট সে শুনছেই না। মিথ্যা কথা কেন বলছো? আরে দুলা ভাই, আপু কিছু মনে করবে না, মিথ্যা অভিনয় করার দরকার নেই। আমরা আপনার শালিকা, মজা করতে পারেন তাই না আপু? আচ্ছা তোমরা কথা বলো, আমরা যাই। রাইসা তুলি তাড়াতাড়ি কেটে পড়ল। আহিল নদীর দিকে তাকালেই নদীর চোখে রাগ দেখে আহিল বলে ওঠে, দেখো আমি কিছু করি নাই, প্লিজ থাপ্পড় মারবে না। আহিলের কথা শুনে নদী কাছে গেল। আহিল ভয় পেতে লাগলো মান সম্মানের। নদী থাপ্পড় মারতে গিয়েও হাত থামিয়ে দিয়ে আহিলের গালে কিস করে দিল। আহিল অবাক হয়ে গেল। নদী বলে ওঠে, চলো ভেতরে, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আহিল নদীর বাহু ধরে ওকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। আহিল ভেতরে গিয়ে সবাইকে সালাম দিল। সবাই সালামের উত্তর নিল। নদীর ফুপি বলে ওঠে, মাশাআল্লাহ, জামাই তো আমার অনেক পছন্দ হয়েছে। বাবা, বসো এখানে। আহিলকে ধরে বসিয়ে দিল। আহিল সবার সাথে কথা বলতে লাগলো। তুলি রাইসা আহিলের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকতে লাগলো। আস্তে আস্তে বলল, যাই বলো, আপু জিতেছে। এই ছেলের হাসি দেখলে তো যে কোনো মেয়ে ফিদা হয়ে যাবে। তাই তো বলি, যে মেয়ে বিয়ে করতে চায় না, সেই মেয়ের আবার একজনকে জোর করে বিয়ে করছে। মন চাচ্ছে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নি। দূর, আমার তো ইচ্ছেই করছে ওর হাসিটা সারা জীবন ধরে এক নজরে দেখে যায়। ওদের কথা নদীর কানে আসলে নদী পিছনের দিকে রাগী লোক নিয়ে তাকাতে দুইজন অন্যদিকে ঘুরে কথা বলে ভান করতে লাগলো। হঠাৎ করে একজন বলে ওঠে, আহিল বাবা, তুমি এখানে? আহিল সাইডে তাকাতে রাজীব সাহেবকে দেখে দাঁড়িয়ে গেল। আহিল বলে ওঠে, আমাকে বলছেন? সরি, আপনাকে বলি নাই, ভুল হয়েছে। চাচ্ছু, তুমি তো নিজেই ওর নাম ধরে ডাক দিলে, আবার এখন দুইজন নাটক কেন করছো? তুমি কি ওকে চেনো নাকি? না, চিনি না, ভুলে বলছি। ওর নাম কিভাবে বললে চাচ্ছু? আরে আহিল আমার ক্লায়েন্টের নাম, আমি ফোনে কথা বলছিলাম। আচ্ছা আহিল, রাখো, বাই। তো বাবা কেন বলে? তোমার জামাইকে আর ওই ক্লায়েন্ট একসাথে বলে ফেলেছি। তা তুমি তাহলে নদী আম্মুর হাজবেন্ড? আসসালামু আলাইকুম, বসেন। আহিল নিজের পাশে বসিয়ে দিল। দুইজন কথা বলতে লাগলো। আহিলের চোখের ভাষা রাজীব সাহেব বুঝতে পেরে উনি ইশারায় সরি বলল। ফুপি বলে ওঠে, ফুপি, নদী, জামাইকে নিয়ে রুমে যা, দুইজন ফ্রেশ হয়ে আয়, আমি খেতে দেই তোদের। আর এই তোরা, ওরাও যা। আপু, তুমিও যাও। নদী আহিলকে নিয়ে চলে গেল। রাজীব রাহেলার দিকে তাকিয়ে বলল, আপু, তোমার সাথে আমার কিছু কথা বলার আছে। কি কথা পড়ে বল, মেজাজ খিটখিটে আছি। রাহেলা চৌধুরী চলে গেল। এদিকে আহিল রুমে গেলে নদী আহিলকে বলল, একটু জড়িয়ে ধরবো? সময় নাই। আহিল কথাটা বলে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বের হলে নদী আহিলের দিকে এগিয়ে যেতে লাগলো। আহিলকে কিস করতে যাবে, সাথে সাথে সাইড কেটে চলে গেল। আহিল লজ্জা পেয়ে গেল। নদী মুচকি হেসে চলে গেল। আহিল খাটে বসলেই রাজীব দরজার সামনে চলে যেতে নিলে আহিল তার পিছন পিছন যেতে লাগলো। ছাদে গেলে রাজীব বলে ওঠে, স্যার, কেমনে কি? আমি তো জানি যে আমাদের মালিক ছেলের সাথে বিয়ে হয়েছে, কিন্তু এখন তো দেখছি স্যার, আপনি কি আপুর উপরে প্রতিশোধ নিতে যাচ্ছেন? ধ্বংস করে দিব আপনাদের সবকিছু, তার জন্য এসেছি। স্যার, এমনটা করে কি লাভ? আপুকে সত্যিটা বলেন, এতে ওই ভেঙে পড়বে। বলে লাভ নাই। কঠোর মনের মানুষের মনে কোনো মায়া দয়া নাই। আর স্যার বলার দরকার নাই। রাগের মাথায় বলেছিলাম আমাকে স্যার ছাড়া অন্য কোনো সম্পর্কে না জড়াতে। ওকে আহিল বাবা, কিন্তু একটা কথা জিজ্ঞেস করব।
নদীকে কি তুমি আসলে ভালোবাসো না? আমি যা শুনছি তোমার বাবা ব্ল্যাকমেল। তো কিসের বাবা? মানে ওই মালি তোমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করিয়েছে? উনি আমার বাবা, সো সম্মান দিয়ে কথা বলেন। ওকে সরি। নদীকে কেন বিয়ে করলেন? আপনি তো ভয় পাওয়ার মানুষ না। আমার বোন যা করতো তার 10 গুণ আপনি ফিরিয়ে দিতেন। ভালোবাসি তাই বিয়ে করছি, না হইলে ছুঁড়ে ফেলে দিতাম। নাটক করতে করতে ওকে ভালোবেসে ফেলছি। তুমি তাহলে জানতে নদী আমাদের বংশের মেয়ে? জানতাম। সবকিছু প্ল্যান করা? হ্যাঁ। শফিকের ছেলে কোথায়? আহিল কিছু না বলে মুখে আঙুল দিয়ে চুপ থাকতে ইশারা করলো। আহিল নিচে যেতে নিলে রাজীবও গেল। দুইজন বাসের ভেতরে ঢুকলে তুলি বলে ওঠে, ওই তো দুলা ভাই এসেছে। সবাই আহিলের দিকে তাকালে নদী বলে ওঠে, চাচ্চুর সাথে কই গিয়েছিলে? ছাদে। এই সময় ছাদে? ওর সাথে কথা বলতে বলতে চলে গেছিলাম। যাই হোক আফা, অনেক ক্ষুধা লাগছে, খেতে দাও। বসো সবাই। সবাই বসে পড়লো। আহিল মাথা নিচের দিকে করে বসে থাকলো। খাবার দিতে লাগলো। সামনে থেকে আহিলের পায়ে কেউ পা দিয়ে সুড়সুড়ি দিতে লাগলো। আহিল নদীর দিকে তাকালে দেখলো নদী কথা নিয়ে ব্যস্ত। আহিলের চোখ তুলিসার দিকে তাকালে বুঝতে বাকি রইল না। আহিল পা সরিয়ে নিল। কিছুক্ষণ পর রাইসা দিল। আহিল বিরক্ত হয়ে দুইজনের পায়ে সজোরে লাথি মারলো। দুইজন চিৎকার দিয়ে উঠলো। সবাই অবাক হয়ে বলল, কি হয়েছে? এভাবে চিৎকার দিয়ে উঠলে কেন? না কিছু না, দুইজন ভূতের বা মুভির কথা মনে পড়ছে। রাতে দেখছিলাম, হট করেই দুজনেরই মনে পড়ে গেছে। ফালতু, বসো। তুলি রাইসা রাগি লোক নিয়ে তাকালে আহিল নিজের মতো খেতে লাগলো। নদী ওদের দিকে তাকিয়ে আহিলের দিকে তাকিয়ে থেকে ভাবতে লাগলো, এই দুইজন নিশ্চয়ই আহিলকে কিছু করেছিল। হয়তো আহিল কিছু একটা করেছে, না হইলে এইভাবে তাকিয়ে আছে কেন? আর এই দুইটা বেশি বেশি করছে। আপু কিছু বলবে কি? খাও আপু, এভাবে তাকিয়ে আছো কেন? খা। সবাই খেতে লাগলো। আহিলের ফোন বেজে উঠলো। আহিল ফোনটা রিসিভ করে কিছু বলার আগে আহিল খাওয়া বন্ধ করে দিয়ে বলল, খতম। আহিলের কথা শুনে রাজীব বিষম খেলো। আহিল ফোনটা রেখে দিয়ে রাজীবের মুখে পানি দিলে রাজীব পানি খেতে খেতে বলল, আহিল। জি চাচ্চু বলেন। রাজীব আহিলের দিকে তাকিয়ে চুপ হয়ে গেল। আহিল খেতে লাগলো। খাওয়া শেষ হয়ে গেলে আহিল বলে উঠলো, আমি একটু বের হব। এইখানে তো কিছু চেনো না, এখানে কোথায় যাবে? ভাইয়া আমি খেয়ে নিয়ে আপনাকে আমি নিয়ে যাব। আমরা আপনাকে নিয়ে যাব। এখানে সবকিছু আমাদের চেনা। দরকার নাই, আমার ফোনে গুগল ম্যাপ আছে। আহিল কথাটা বলে বের হয়ে গেল। রাতে আহিল বাসায় আসলে তুলি বলে ওঠে, সবাই ছাদে চলেন আমার সাথে। যাও, ফ্রেশ হয়ে আসি। আহিল রুমে চলে গেল। আহিল রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে ছাদে চলে গেল। ছাদে চলে গেলে আহিল নদীর পাশে বসলো। আহিলকে দেখে রাইসা তুলি আহিলের সাথে ঘেঁষে বসলো। আহিল সবার কথা শুনতে লাগলো। রাইসা আহিলের হাত ধরতে লাগলো। আহিল বারবার সরিয়ে দিতে লাগলো। নদী বলতে লাগলো, ফুপি, ছোট ছেলে থাকলে তুলির সমান হইতো, তাই না ফুপি? যাই হোক, হারিয়ে গেছে, ভালো হয়েছে। বড় ভাই যেমন হয়েছে তেমন হইতো। ওই রকম জুয়াখোর নেশাখোর সন্তান থাকার চেয়ে না থাকা অনেক ভালো। রাহিলা চৌধুরীর কথা শুনে আহিলের রাগে রক্ত মাথায় উঠে যেতে লাগলো। আহিল হাত মুঠো করে নিলে রাজীব বলে ওঠে, আপু ফালতু কথা বলো না। তুমি মুখে যাই বলো, আমি জানি তুমি তোমার সন্তানদের জন্য কষ্ট পাও। তাদের কথা সব সময় ভাবো তুমি। চুপ কর। আমার ভিতরে কোনো আবেগ ভালোবাসা কাজ করে না। আমার কারো কথা ভাবার সময় নাই। ফুপি, কিছু মনে করবেন না। আপনি সব সময় দেখি আপনার বড় ছেলের দুর্নাম করেন। একটা কথা বলেন তো, আপনি কেমন বা যে আপনি থাকতে আপনার সন্তান জুয়া খেলে নেশা করে? আপনি যদি ভালো মা হইতেন তাহলে কখনোই এমন হইতো না। আহিলের কথা শুনে সবাই ভয়ে চমকে উঠল। নদী তড়িঘড়ি করে আহিলের মুখ চেপে ধরে বলল, চুপ করো ফুপি, একটু বেশি কথা বলে। ফুপি, ওর কথায় কিছু মনে করো না। ওর মুখ ছাড়। আহিল নদীর হাত সরিয়ে দিয়ে বলল, শুনেন, আপনাকে দেখে সবাই ভয় পেতে পারে। আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। আপনি নিজেই ভেবে দেখেন আপনি কেমন মা। আর এমন মা যে এক সন্তান হারিয়ে যায়, আরেক সন্তান নেশাখোর জুয়ারু হয়। এতে তো বোঝা যাচ্ছে আপনি মা হিসেবে অযোগ্য, সন্তানদের সামলাতে পারেন নাই। আহিলের কথা শুনে সবাই ভয়ে কাপড়
সবাই ভয়ে কাঁপতে থাকলো আর আহিলকে চুপ থাকতে ইশারা করতে লাগলো। সবাইকে অবাক করে দিল। রাহেলা চৌধুরী চোখের পানি গড়িয়ে পড়া দেখে সবাই যেন অবাক হয়ে গেল। নদী রেগে সজোরে থাপ্পড় মেরে বলল, খুব উচিত কথা শিখেছো তাই না? তোমার জন্য আমার ফুপিকে চোখের পানি ফেলতে হইল। ওই তুমি কতটুকু জানো আমার ফুপা ফুপির ব্যাপারে? আমার ফুপির জন্য ওই নষ্ট হয় নাই। আমার ফুপা একজন মাদক ব্যবসায়ী। ওনার শত্রুরা ওনার ছোট ছেলেকে তুলে নিয়ে পাচার করে দিয়েছিল, আর বড়টাকে উনি নিজেই খারাপ বানিয়েছে। ফুপি নিজের সাধ্য মতো চেষ্টা করেছে তাদের ভালো রাখতে, কিন্তু আমার ফুপি ব্যর্থ। বুঝতে পারছো? কোনো মা চাইবে না নিজের সন্তানকে হারাতে বা তার সন্তান একজন জুয়ারও নেশাখোর হোক। নদী কথাগুলো এক নিঃশ্বাসে বলে রাহেলা চৌধুরীকে জড়িয়ে ধরে বলতে লাগলো, ফুপি আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি। ফুপি আমি ওর সাথে আর থাকবো না। ওই তোমাকে কষ্ট দিয়েছে, ওই তোমার দিকে আঘাত নিয়ে এসেছে। আমি ওর সাথে আর থাকবো না। ওই নিজের মতো করে চলুক, তাও অন্তত তোমাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করবে না। আহিল চলে যাও, তোমাকে আমি মুক্ত করে দিলাম। তুমি এই 3 মাসে বুঝিয়ে দিয়েছো তুমি যে আমাদের ঘৃণা করো। যাও, আমি আর তোমাকে জোর করে আটকাবো না। নদীর কথা শুনে রাহেলা চৌধুরী বলে ওঠে, নদী নিজের স্বামীকে অন্য কারোর জন্য ছেড়ে দেওয়া বোকামি। ওই মিথ্যা কিছু বলে নাই। আসলে আমি মা হিসেবে অযোগ্য ছিলাম, তাই আমি কাউকে সামলাতে পারি নাই। তোমার জন্য না, ওই আমাকে ঘৃণা করে, আমাকে চায় না। ওই আমাকে তোমাকে নিয়ে মাঝে মাঝে বাজে কথা বলতো, আমি অনেক সহ্য করছি। আর না, আহিল তুমি আসতে পারো। পাগল হয়ে গেছিস নাকি? এত রাতে ঢাকা থেকে গ্রামে কিভাবে যাবি? আর বাজে কথা বলিস না। আজকের রাতটা থেকে সকালে চলে যাবে। গ্রামে গিয়ে আমি তোমাকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করব। নদী কথাগুলো বলে কান্না করতে করতে চলে গেল। রাহেলা চৌধুরী আহিলের দিকে তাকিয়ে বলল, আমি জানি আমার উপরে তোমার রাগ আছে। আমি তোমার ফ্যামিলিকে ভয় দেখিয়ে তোমাকে বিয়ে করতে বাধ্য করেছি, কিন্তু আহিল, নদী তোমাকে অসম্ভব ভালোবাসে। ওই এখন রাগের মাথায় বলছে হয়তো, বাট ওই ভিতরে ভিতরে শেষ হয়ে যাবে। ও তোমাকে ছাড়া ভালো থাকবে না, আমি জানি। আমি আমার স্বামীকে ভালোবেসে বিয়ে করছিলাম, কিন্তু আমার ভাগ্য খারাপ যে আমি না ভালো মা হতে পারছি, না ভালো স্ত্রী। যদি ভালো হইতাম তাহলে নিজের সন্তানের মুখে মা ডাক শুনতে পারতাম, আর ভালোবাসার মানুষের ভালোবাসা পেতাম। রাহেলা চৌধুরী চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। আহিল কিছু বলল না। আহিল উঠে নিচে চলে গেল। আহিল রুমে গেলে দেখে নদী বসে কান্না করছে। আহিলকে দেখে বলো, এখান থেকে চলে যাও, তোমার মুখ আমি দেখতে চাই না। ঘুম পাচ্ছে। আহিল খাটে শুয়ে পড়ল। নদী কিছু বলতে যাবে, সাথে সাথে আহিল নদীকে টান দিয়ে নিজের কাছে টেনে নিয়ে বুকের সাথে চেপে ধরল। নদী বলতে লাগলো, আহিল আমাকে ছাড়ো, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আহিল নদীকে ছেড়ে দিলে আহিল বসে পড়ল। আহিল নদীর মাথা পেছন থেকে ধরে সোজা নিজের ঠোঁট জোড়া নদীর ঠোঁটের সাথে মিলিয়ে দিল। নদী চমকে গেল। আহিল নদীর ঠোঁটের মজা নিতে লাগলো। নদী আহিলকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। নদীকে ধরে টান দিয়ে খাটে শুয়ে দিয়ে আহিল ছেড়ে দিয়ে 2 হাত খাটের সাথে চেপে ধরে গলায় কিস করলে নদী কেঁপে উঠল। নদী বলতে লাগলো, আহিল ছাড়ো আমাকে, ভালো হচ্ছে না কিন্তু। ছাড়ো আমাকে, আমার তোমাকে দরকার নেই। এতদিন আমি জোর করে তোমার সাথে শারীরিক সম্পর্ক করেছি, আজ আমি তোমাকে বলছি আমার তোমার সঙ্গের দরকার নেই। তুমি আমাকে ছাড়ো, ছাড়ো আমাকে। আহিল নদীর বুকে খাঁচের ভিতরে নাক ডুবিয়ে দিয়ে ঘ্রাণ নিতে লাগলো। আহিলের গরম নিঃশ্বাসে কেঁপে উঠল নদী। হুট করে দরজায় নক করার শব্দ হলে আহিল তাড়াতাড়ি করে নদীকে ছেড়ে দিল। 2 জন দরজার দিকে তাকাতে দেখে তুলি। আহিল নদীকে জড়িয়ে ধরে বলল, কিছু বলবে নাকি? খাবার খাওয়ার জন্য যেতে বললো। যাও, আমরা আসছি। তুলি রাগে গজগজ করতে করতে চলে গেল। আহিল নদীকে শক্ত করে ধরে থেকে বলল, জান, আই এম সরি। এইসব নাটক বন্ধ করো। আমি বুঝে গেছি তুমি আমাকে ভালোবাসো না। এইসব নাটক করার কোনো দরকার নেই। আমি আমার পরিস্থিতি মেনে নিয়েছি। তোমাকে আমি জান বলছি, তাও কি তোমার অভিমান ভাঙবে না? আমি কোনো অভিমান করি নাই। আমি কারোর উপরে অভিমান করতে যাব কেন? যে আমাকে ভালোবাসে না, যার উপরে আমার কোনো অধিকার নেই, তার উপরে অভিমান রাগ দেখানোর কোনো দরকার আমার নেই। আহিল নদীকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে পিঠের উপরে নাক ঠেকিয়ে ঘ্রাণ নিয়ে বলল, রাগ করো না, আমি আর কখনোই তোমার ফুপির সাথে খারাপ ব্যবহার করব না। আর শুনো, আমি তো এইসব জানতাম না। জানলে কখনোই ওনাকে আঘাত করে কথা বলতাম না।
ওইটা না হয় বাদ দিলাম, কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো না, এটা তো সত্যি, তাই না? আহিল নদীকে কিছু বলতে যাবে, সাথে সাথে ওর ফোনটা বেজে উঠলো। আহিল নদীকে ছেড়ে দিলে নদী বের হয়ে গেল। আহিল কল রিসিভ করলে উপাস থেকে একজন বলে ওঠে, স্যার, ওনাদের গোডাউনের সন্ধান পেয়ে গেছি। আগুন লাগিয়ে দেন। আহিলের কথা শুনে লোকটা বলে ওঠে, আপনার ড্যাডের পরিচিত, আপনার ড্যাড জানলে রেগে যাবে, উনি অলরেডি রেগে আছেন। আপাতত সব কাজ বন্ধ করেন স্যার, আপনার ড্যাড চলে গেলে কাজগুলো করেন। মানে ড্যাড কি দেশে এসেছে নাকি? আহিলের কথা শুনে লোকটা বলে ওঠে, হ্যাঁ দেশে এসেছে। আপনার কথা জিজ্ঞেস করলো, আপনি বাসায় আসবেন কবে? আমি আগামীকাল চলে আসব। আহিল কিছুক্ষণ কথা বলে কল কেটে দিল। আহিল ফোনটা রেখে ভাবতে লাগলো। ড্যাড হুট করে দেশে আসলো আর আমাকে না জানিয়ে, ওনার মাথায় আবার কি চলছে? ওনার তো হুট করে দেশে আসার কথা না। আহিল কথাগুলো ভেবে চলে গেল। সবার সাথে বসে খাবার খেতে লাগলো। নদী খাবার খাওয়া দেখে আহিল নদীর প্লেট নিজের কাছে নিলে নদীর আগে লোক নিয়ে তাকালে। আহিল খাবারের প্লেট থেকে লোক মানিয়ে নদীর মুখে ধরলো। নদী হাত ধরে বলল, অভিনয় করা বন্ধ করো, আমার প্লেট দাও। খেয়ে নাও। ক্ষুধা নাই। নদী উঠে চলে যেতে নিলে আহিল নদীর হাত ধরে টান দিয়ে বসিয়ে দিয়ে জোর করে খাইয়ে দিতে লাগলো। সবাই মিটিমিটি হাসতে লাগলো। 4 দিন পর আহিল ঘুম থেকে উঠে গোসল করে নিচে আসলে খাবারের ঘ্রাণে সারা বাড়ি মোমো করছে। আহিল হেসে বলল, শাশুড়ি আম্মু, কাহিনী কি? আজ এত রান্নার আয়োজন, তাও সব বাঙালি খাবার। আজ একজন গেস্ট আসবে রাহেলার সাথে দেখা করতে। ও আচ্ছা। ও শুনেন, আমি বাসায় যাব। আব্বু আম্মুর সাথে তো দেখা করি নাই, ঢাকা থেকে এসেছে। নদীকে বলে দিয়েন। আচ্ছা যাও, আচ্ছা বলে দিব। আহিল বের হয়ে গেল। আহিল মালির বাসায় গেলে মালির বউ চেয়ার দিল বসতে। আহিল বসতে বসতে বলল, শফিক সাহেব কোথায়? আহিল, তুই কি রেগে আছোস বাবা? আমার বিরুদ্ধে গেলে আমি তাকে মেরে ফেলতে পারি, এইটা হয়তো আপনার স্বামী ভুলে গেছে। আপনার ছেলে আমাকে বাঁচাতে গিয়ে অসুস্থ হয়ে গেছে দেখে আমি আপনাদের ছেলে হয়ে এখানে এসেছিলাম, কিন্তু আপনারা আমাকে ছেলে বলেও আপনারা আমার সাথে যা শুরু করছেন, আপনাদের জন্য কিন্তু একদম ভালো হবে না। কি হয়েছে আহিল? কি হয়েছে জানেন না আপনি? না, জানি না, আমাকে খুলে বল। উনি আমার কাজে বাধা দিচ্ছে। উনি আমার জন্মদাতা পিতার সাথে হাত মিলিয়ে আমার পিছনে লাগছে। আমি যদি একবার আপনার স্বামীর দিকে তাকাই তাহলে কি হতে পারে? আপনার ছেলের থেকে শুনে নিয়েন। ভালো থাকবেন। আহিল, দেখ, আমি তোকে নিজের সন্তানের মতো ভালোবাসি। আমি তোকে আমার বুকে আগলিয়ে রাখার চেষ্টা করেছি। তুই আমার এখানে 2 বছর ধরে ছিলি। তোকে আমি কতটা ভালোবাসি তুই নিশ্চয়ই জানোস। জানি দেখে আপনার স্বামীর এইসব পাগলামি মেনে নিচ্ছি, বাট আপনাকে বলে গেলাম, ওনাকে বুঝিয়ে দিয়েন। আমার বিরুদ্ধে গেলে কিন্তু আমি আর ছাড়বো না। যাই হোক, ভালো থাকবেন। আহিল শরীফ সাহেবের স্ত্রীর কপালে চুমু দিয়ে চলে গেল। আহিল রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে একটা বাইক এসে আহিলকে ধাক্কা মারলো। আহিল ছিটকে ধান খেতে ভেতরে পড়ে গেল। বাইকওয়ালা দৌড়ে গিয়ে আহিলকে ধরে তুললো। আহিল রাগে কিছু বলতে যাবে, সাথে সাথে ছেলেটা বলল, সরি, আমি ইচ্ছে করে ধাক্কা দেই নাই। সরি, আমি একটু তাড়াতাড়ি করতে গিয়েছিলাম। সরি। চলো, তোমাকে হসপিটাল নিয়ে যাই। তোমার কপাল কেটে রক্ত পড়ছে। থাক, লাগবে না। ভাই চলো। লাগবে না বললাম তো, যান এখান থেকে। আহিল কথাটা বলে হাঁটতে লাগলো। ছেলেটা বলে ওঠে, কোথায় নামবে বলো, আমি তোমাকে নামিয়ে দেই। লাগবে না, চৌধুরী বাড়িতে যাব, কাজ আছে। চৌধুরী বাড়িতে? হুম। আমিও যাচ্ছি। আসো, গাড়িতে ওঠো, একসাথে দুজন যাই। রাফি জোর করলে আহিল উঠে পড়লো। বাড়ির ভেতরে গাড়ি থামাতে আহিল হাত পা ধুয়ে ফেললো। আহিল কপালে রক্ত মুছতে মুছতে ভেতরে যেতে লাগলো। আহিল বসার ঘরে যেতে নদী আহিলের কপালে রক্ত দেখে বলল, আহিল, কি হয়েছে তোমার? নদীর কথা শুনে পিছনে সবাই তাকাতে আহিল সামনে তাকাতে চমকে উঠলো। আহিল সামনের দিকে এগিয়ে গেল। রাহিলা চৌধুরী বলে ওঠে, নদী, আহিলকে নিয়ে রুমে যা। প্রবলেম নাই। কপালে আঘাত কিভাবে পেলে? স্যার কি বলে উত্তর দাও। সরি, ও আমার কারণে ব্যথা পেয়েছে। আমি তাড়াতাড়ি আসতে নিলে ওনার সাথে ধাক্কা লাগে। রাফির কথা শুনে ড্যাড রেগে গেল। রেগে রাফির কলার ধরে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, কানার মতো চলাফেরা করেন আপনি?
সবাই অবাক হয়ে গেল। আহিল পরিস্থিতি খারাপ দেখে দৌড়ে গিয়ে ড্যাডকে জড়িয়ে ধরে কলার থেকে হাত সরিয়ে দিয়ে বলল, কুল, এত গরম কেন হচ্ছেন? আমার কিছু হয় নাই, আমি একদম ঠিক আছি। আর উনি ইচ্ছে করে কিছু করে নাই। কি ঠিক আছো তুমি? ওদের সাথে আমি কোনো ডিল করব না। সবাই যেন ভেবে চাকা খেয়ে গেল। ড্যাড রুমাল বের করে আহিলের কপালে রক্ত মুছতে লাগলো। নদী দৌড়ে গিয়ে ফার্স্ট এইড বক্স টানলে সাথে সাথে আহিলের ড্যাড হাতে নিয়ে পরিষ্কার করে দিতে লাগলো। নদী বলে ওঠে, আহিল, তোমাকে উনি কিভাবে চেনেন? আর এত কেয়ার কিভাবে? আহিল, তুমি এখানে কি করছো? তোমার না ট্যুরে থাকার কথা? ড্যাড, কুল, ঠান্ডা হতো। আহিলের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। রাহেলা চৌধুরী বলে ওঠে, ড্যাড মানে? আহিল, এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে? ড্যাড, ডিলটা ওনাদের দিয়ে দাও। বাট এই ব্যক্তিকে এই ডিল দেওয়ার প্রয়োজন নাই। আহিলের কথা শুনে রাফি বলে ওঠে, এই ছেলে, আমি তো তোমাকে বললাম যে আমি ইচ্ছে করে তোমাকে মারি নাই। কাউকে দিব না আমি। আমার ছেলের মাথায় রক্ত ঝরিয়েছে, আর আমি কিনা ওদের সাথে ডিল করব? কখনোই না। আগে এই ছেলের বাইকে আগুন লাগিয়ে দিব, তারপর ওর হাত পা ভাঙবো। খান সাহেব, আমার ছেলে ইচ্ছে করে কিছু করে নাই। ও তো বারবার বলছে এটা ভুলবশত অ্যাক্সিডেন্ট ছিল। আমিও ভুলবশত একটা অ্যাক্সিডেন্ট করলে কিছু হবে না। ড্যাড, ঠান্ডা হতো। আমার এখন কিন্তু রাগই উঠে যাবে। আমি যা বলছি ওইটাই হবে, চল এখান থেকে। ড্যাড, শান্ত হবে। এমন করার কারণে কিন্তু আমার তোমার উপরে রাগ হয়। শোনো, ওনাকে ডিলটা দাও। উনি সব কাজে সৎভাবে কাজ করে। আর ওনার সাথে আমার একটা কানেকশন আছে। আমি চাই ওনাকে তুমি এই ডিল দিবে। কিসের কানেকশন? ওইটা পরে বলবো। শফিক, এইটা তোমার ছেলে না? ও এসব কি বলছে? এই আহিল, তুই আমার ছেলে হয়ে ওনাকে ড্যাড কেন বলছিস? তোর কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? আহিলের আব্বুর কথা শুনে ড্যাড রেগে থাপ্পড় মেরে দিয়ে বলল, আহিল আমার একমাত্র ছেলে, আমি ওর বাবা। আর আহিল এসব কি হচ্ছে আমাকে বোঝাবে? ড্যাড, উনি রাসেলের আব্বু। আমি ওনাদের সাথে 2 বছর ধরে আছি। আমি তোমাকে সব খুলে বলি, তুমি জাস্ট শুনো প্লিজ, রেগে যাও না। ও রাসেলের আব্বু উনি, বাট তোমাকে ছেলে কেন বলছে? ড্যাড আমাকে ছেলে বলছে কারণ আমি ওনাদের ছেলে হয়ে 2 বছর ধরে আছি। আমি ওনার ছেলের মতো সব কাজ করে দিচ্ছি। আমাকে বাঁচাতে গিয়ে ওনার ছেলে অসুস্থ। ওনার স্ত্রী আমাকে নিজের সন্তানের মতো ভালোবাসে। ওনার বাসায় আমি অনেক ভালোই ছিলাম। এসব করার মানে কি? ড্যাড, ওনার সন্তান একটা, ওনাদের ছেলের প্রতি অনেক চাহিদা থাকে। আমি চেষ্টা করছি যে পর্যন্ত রাসেল ঠিক না হয় তাদের ছেলে হয়ে থাকবো। 2 মাস সেখানে থাকি, 2 মাস ঢাকায় থাকি। অনেক বড় হয়ে গেছো তাই না, এখানে এসব করছো? আর আমাকে একবার বলার প্রয়োজন মনে করলে না? ড্যাড রেগে ফোন একটা ঢিল মেরে ভেঙে ফেলতে যাবে, সাথে সাথে আহিল ফোন ছো মেরে ফোন নিয়ে গ্লাস ধরিয়ে দিল। গ্লাস ফ্লোরে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সবাই চমকে উঠল। আহিল ম্যানেজারে দেখে তাকিয়ে বলল, চাচ্চু, ড্যাডকে বোঝান না, আমার উপরে কিন্তু বেশি রেগে যাচ্ছে। আমি কিন্তু মাম্মাকে কল করব। মাম্মাকে কল করলে পরে কিন্তু কিছু বলতে পারবে না কেউ। যাও করো। আমি কি তোমার মাম্মাকে রেখে ভয় পাই নাকি? আমি যদি তোমার মাম্মাকে বলি তুমি বাবা মা বানিয়ে নিয়েছো দেখে আমাদের সাথে তোমার তেমন যোগাযোগ রাখো না, তোমার বাবা মা পেয়ে গেছো, আর কিছু বলবো? কল দাও। আহিল ভেবা চাকা খেয়ে ড্যাডকে ধরে সোফায় বসিয়ে দিয়ে বলল, ড্যাড, শান্ত হও। এইসব কি বলা দরকার নাই। শোনো, আমি মাম্মাকে কিছু বলবো না, তুমিও না। মাম্মা 1 সপ্তাহ পর আসবে। 2 জন মিলে তার সামনে ভালোভাবে থাকবো। আর দেখো, আমি এখানে বাবা মা বানিয়েছি কারণ তোমাকে বললাম। দেখো, এখানে 2 জন চুপ হয়ে যাওয়া বেস্ট। আমিও চাই না মাম্মার কাছে তুমি বকা খাও, আর তুমিও নিশ্চয়ই চাও আমি বকা খাই। আহিলের ড্যাড দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ওকে, 2 জন কিছু বলবো না, বাট তোমাকে আঘাত করেছে এইটা আমি মেনে নিব না। ড্যাড, এইটা সামান্য, এখানে ওনার দোষ নাই। আমি নিজে ওনার বাইকের সামনে চলে এসেছিলাম। তুমি শান্ত হও। আর সব থেকে বড় কথা, আমার পার্সোনাল উকিল, ওনার মেজবোন, উনি সৎ আছে। ওনাদের কোম্পানিকে দিলে উনি ভালোভাবে দেখাশোনা করতে পারবে। আমি এখানে 3 মাস ধরে আছি, ওনাদের সাথে মিশেছি, তাই আমি কাকে দিলে কেমন হবে?
ওকে মিস রাহেলা চৌধুরী, আমার ছেলে যেহেতু বলছে আমি আপনাকে সুযোগ দিচ্ছি, বাট আমার ছেলের দিকে কারোর নজর খারাপ পড়লে আমি তার চোখ তুলে ফেলবো। ড্যাডের কথা শুনে রাফি আর ওর আব্বু সারা সবাই খুশি হয়ে গেল। রাহেলা চৌধুরী বলে ওঠে, ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। লাভ ইউ ড্যাড, বাট ড্যাড এখানে হুট করে তুমি কেমনে কি? এখানে তো তুমি চাচ্চুকে বা তোমার অ্যাসিস্ট্যান্টকে পাঠাতে পারতে। নিশ্চয়ই এখানে কোনো কারণ তো আছে, না হইলে তো এখানে আসার কথা না। ওই তুমি আমাকে সন্দেহ করছো নাকি? না ড্যাড, সন্দেহ করছি না, বাট কোনো তো কারণ আছে, না হইলে এখানে আসার প্রশ্ন ওঠে না। এইসব ছোটোখাটো কোম্পানির জন্য এখানে আসার সব কাজ বাদ দিয়ে কিছু তো গন্ডগোল আছে। চুপ করো, আপনি তাহলে সাইনটা করে দেন। জি স্যার। রাহেলা চৌধুরী সাইন করতে লাগলো। আহিলের ফোন বেজে উঠলে আহিল চমকে গেল। আহিল ও ড্যাডের দিকে তাকিয়ে বলল, মাম্মা। হোয়াট? কি করব? আমি জানি না, আমি চললাম। এই ওয়েট, যাও না ড্যাড, তোমার সাথে থাকলে মাম্মা কিছু বলবে না? আহিল ফোনটা রিসিভ করতে ওর মামা বলে ওঠে, হ্যালো মাই সান। হ্যালো মাম্মা। বাবু, তোমার মাথায় কি হয়েছে? পা পিছলে গেছিল মাম্মা। যাই হোক, কেমন আছো? কিভাবে চলাফেরা করো? আর তোমার ড্যাড কোথায় থাকে যে ছেলে কিভাবে পড়ে যায়? মাম্মা, ড্যাড আমাকে আগের মতো ভালোবাসে না। এই মিথ্যা বলিস না, আমাকে ফাঁসাচ্ছিস কেন? মাম্মা দেখলে আমাকে তুই করে বলছে। এই আমি আহিলের ড্যাড, তোমার অনেক সাহস হয়ে গেছে। তোমার সাহস কি করে হয় ওকে তুই করে বলার? আরে তুমি রেগে যাচ্ছ কেন আহিল? ড্যাড আর কিছু বলার আগে আহিল সাথে সাথে ফোন নিল। নিয়ে বলল, মাম্মা, আই মিস ইউ। মিস ইউ সোনা, খুব তাড়াতাড়ি যাব তোমার কাছে। কাম হিয়ার মাম্মা। আসবো তো, তোমার ড্যাড আমার উপরে সব চাপ ফেলে চলে গেছে। যাই হোক আহিল, তোমার কলেজ থেকে ফোন এসেছিল। আহিল ভয়ে ঢোক গেল। আহিল বলে ওঠে, মাম্মা কিছু বলছে? মাম্মা আমি। আহিলকে থামিয়ে দিয়ে বলো, তুমি ভালো রেজাল্ট করেছো শুনে ভালো লাগলো। শোনো, তোমার ভালো রেজাল্টের জন্য আমি এসেছি পার্টি দেব। না মাম্মা, পার্টি দিতে হবে না। মাম্মা তুমি শুধু ভালোভাবে আসো। আচ্ছা বাবু, আমি রাখছি। ওকে মাম্মা, লাভ ইউ। লাভ ইউ টু। আর তুমি আমার ছেলের খেয়াল রেখো। বাই। আহিলের মামা কল কেটে দিলে দীর্ঘ নিঃশ্বাস পেল। আহিলের ড্যাড বলল, আমাকে বোকা খাওয়ানোর খুব শখ, তাই না? ড্যাড কাতুকুতু দিতে যাবে। আহিল হাসতে লাগলো, সাথে হাসতে লাগলো। আহিল হাসতে হাসতে বলল, ড্যাড থামো। আপনারা অনেক মিশুক স্যার। আপনাদের ফ্যামিলি দেখে সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি। একটা ফ্যামিলি এত মিশুক কিভাবে হতে পারে? আপনাদের মতো এত বড় বড় কোম্পানি সামলাতে হয়, সেখানে ফ্যামিলির সাথে এত ভালো সম্পর্ক, বেশ অবাক হলাম। অফিসের কাজ অফিসে, বাসায় শুধু ফ্যামিলি, এই দুইটা সমানভাবে করতে পারলে সব ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি হবে। যাই হোক, আমি এখন আসছি, আর আপনার ওনাকে খোঁজ পেলে আমাকে জানাবেন। ঠিক আছে। আহিল, তুমি ঢাকায় চলো। না ড্যাড, মাম্মা যেদিন আসবে ওই দিন যাব। এখন আমার ভার্সিটিতে ছুটি, তাই একটু আরামে থাকি। ওকে ঠিক আছে, আমি তাহলে হোটেলটা কিনে দিয়ে যাচ্ছি। না ড্যাড, আমি এই বাসায় থাকি। ওনারা আমার অনেক ভালো খেয়াল রাখে। আমি এখন থেকে কোথাও যাব না আপাতত। ওকে মিস, আমার ছেলে আপনার এখানে থাকে, যা লাগে সব আমি দিয়ে দিব। আমার ছেলের যেন কোনো কিছুর কমতি না হয়। স্যার কি বলেন? আমাদের এখানে আপনার ছেলে থাকে, এতে আমাদের সৌভাগ্য। আর সেখানে আপনি তার বলে কিছু দিবেন? ওকে ধন্যবাদ, আমাদের একমাত্র ছেলে, বুঝতে পারছেন? আর সেখানে আপনি তার বদলে কিছু দিবেন? এটা কেমন দেখায় না স্যার? আমরা কিছু নিতে পারবো না। আপনার ছেলে কোনো অসুবিধা হবে না, আমরা সাধ্য মতো চেষ্টা করব। ছোট স্যারের কোনো অসুবিধা আমরা হতে দিব না। সমস্যা নেই স্যার, আপনি চিন্তা করবেন না। আহিলের ড্যাড সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। আহিল গাড়িতে তুলে দিয়ে ভেতরে আসলে সবাই একসাথে বলে ওঠে, তুমি নাম্বার 1 কোম্পানির মালিকের ছেলে, অথচ তুমি সব সময় সাধারণভাবে কেন থাকতে? আর তুমি তো 2 বছর কলেজে যাও নাই, তাহলে তুমি কিসের ভালো রেজাল্ট করেছো? আর ভার্সিটিতে মানে কি? আমি তোমার কারণে ওই কলেজে ভর্তি হয়েছিলাম, বাট আমি পড়াশোনা করি শহরের নামকরা আহিল কলেজে অ্যান্ড ইউনিভার্সিটি, যেটা আমার নামে করা।
তুমি আমার জন্য এখানে গিয়েছিলে, বাট তুমি আমাকে কিভাবে চেনো? ওইটা সিক্রেট থাক। যাই হোক ড্যাড কার কথা জিজ্ঞেস করছিল, কে আসলে তাকে জানাতে বলল? আমার দাদুর বড় ভাইয়ের ফ্যামিলিকে সেই খুঁজছে। কি নাম? সদর চৌধুরী। কি তার মানে দাদুকে খুঁজতে এসেছে? দাদু মানে? সদর চৌধুরী আমার ড্যাডের বাবা, আমি শুনেছিলাম। কি? তার মানে এইটা কি সজীব চৌধুরী? বাট খান পদবী কেন? খান মাম্মার পদবী ড্যাডকে নানু ছোট পেয়েছিল। যখন পায় তখন ড্যাডের কোনো কিছু মনে ছিল না। ওনাকে নানুর ছোট ভাই নিজের বাসায় রেখেছিল, নিজের সন্তানের বানিয়ে নেয়। ওনার সন্তান মারা গেছিল, সেই জায়গায় ওনাকে নাম দেয়। তার 4 বছর পর ড্যাড মাম্মার ভিতরে ভালোবাসা হইলে বিয়ে করে নেয়। এখনও সেই পদবী নাম ব্যবহার করছেন। তার মানে তুমি সজীব ভাইয়ের ছেলে? সব বুঝলাম, বাট তুমি এই বাসায় কি করছো? তুমি তো মালিকের ছেলে হিসেবে পরিচয় দিয়েছো। ওই আমার হাজবেন্ড। হোয়াট? তোর হাজবেন্ড মানে? আমার হাজবেন্ড। বাট আহিল, তুমি আমাকে মিথ্যা বলছো? হ্যাঁ বলছি। নদী কিছু বলতে যাবে, সাথে সাথে পেছন থেকে রাজীব বলে ওঠে, আহিল, তোমার ড্যাড এসেছিল। হ্যাঁ। রাজীব, তুই সবকিছু জানতি তারপর আমাদের কেন বলস নাই? ওই খান গ্রুপের সিইওর ছেলে। ওর পরিচয় দেওয়া যাবে না। আহিল, তুমি এভাবে সব প্রকাশ কেন করলে? আমি কাউকে দেখে ভয় পাই না, তাই শুনো, তোমার আব্বুকে নিয়ে এখন থেকে চলে যাও। এইটা আমার নানা বাড়ি, তুমি আমাকে এভাবে বলার কি? 1 2 3। আহিলের সংখ্যা গোনার সাথে সাথে ওদের ফোন বেজে উঠলো। দুইজন থমকে গেল, দুইজন দৌড়ে চলে গেল। আহিল হাসতে লাগলো। রাজীব বলে ওঠে, আহিল, তুমি এটা করে দিলে? আহিল টিভি চালু করে লাইভ দেখতে লাগলো। সবাই চমকে গেল। আহিলের দিকে ওরা বউ তাকিয়ে বলল, আহিল, তুমি এটা কি করলে? উনি তোমার জন্মদাতা পিতা, তার এত বড় ক্ষতি তুমি কিভাবে করলে? জন্মদাতা পিতা মানে? এসব কি হচ্ছে? আর এসব কি ওর গোডাউন আর এসব কি ওর গোডাউন আগুন জ্বলছে? একসাথে 5টা গোডাউনে কিভাবে আগুন ধরতে পারে? ম্যাম, সবকিছুই আহিল করছে। আহিল, তুমি এমন কাজ কেন করলে? তুমি তো ওকে চেনো না, তাহলে কেন এমন করলে? তুমি এটা করে কি শান্তি পেলে? এভাবে ওদের পথে বসিয়ে কেন দিলে? রাহিলা চৌধুরী আহিলের কড়া ধরে রাগে বলতে লাগলো। আহিল হাসতে লাগলো। রাহিলা চৌধুরী রাগে সবকিছু ভুলে গিয়ে আহিলকে ফুলদানি দিয়ে সজোরে আঘাত করে বলল, তুই বড়লোক বাপের ছেলে হতে পারোস, বাট আমার স্বামীর এত বড় ক্ষতি তুই করে ঠিক করস নাই। সবাই চমকে উঠলো। আহিলের মাথা ব্যথা শুরু হয়ে গেল। আহিলের চোখ ঝাপসা হয়ে যেতে লাগলো। রাজীব দৌড়ে এসে আহিলকে ধরে ফেল। রাজীব চিৎকার দিয়ে বলল, তুই কি পাগল হয়ে গেছো? ওই যা করছে একদম ঠিক করছে। মাদক ব্যবসায়ীকে উচিত শিক্ষা দিয়েছে। ও আমার স্বামী, ও যেমন হোক, ওই এত বড় কাজ কেন করলো? ওর সাথে তো কোনো শত্রুতা নাই, তাহলে এমন কেন করলো? ওর কিছু হইলে তুমি সব থেকে বেশি কষ্ট পাবে। তাই চিৎকার না করে গাড়ির চাবি দাও, ওকে হসপিটাল নিতে হবে। কোনো চাবি দিব না, ওই মরুক। ফুপি, ওই আমার স্বামী, তুমি ওকে এভাবে মারতে পারো না। চুপ কর। কিসের স্বামী ও? যে স্বামী প্রতারণা করে তোকে বিয়ে করছে, ও ইচ্ছে করে এখানে এসেছিল, তোকে ইচ্ছে করে ফাঁসিয়ে বিয়ে করেছে। যা করছে ভালো করছে। চাচু, চলো ওকে নিয়ে। নদী দৌড়ে গিয়ে চাবি নিয়ে আসলে রাহেলা চৌধুরীর সাথে সাথে টিভিতে ওর ছেলেকে হাওমাও করে কান্না করতে দেখে রাহেলা চৌধুরী মাথা আরো খারাপ হয়ে গেল। রাহেলা চৌধুরী নদীর কাছ থেকে চাবি কেড়ে নিলে রাজীব নদী বলে ওঠে, ফুপি, চাবি দাও। দিব না আমি। আমার ছেলে যদি আগুনে পুড়ে মরে, ওকেও মরতে হবে। এতদিন স্বামী সন্তানের প্রতি ভালোবাসা কই ছিল? দেখো, আমার স্বামীর কিছু হইলে আমি তোমাদের বিরুদ্ধে মামলা করব। যা মনে চায় তাই কর। রাহেলা চৌধুরী গাড়ির চাবি নিয়ে যেতে নিলে রাজীব জোরে চিল্লিয়ে বলল, আপু, তুই কাকে রেখে চলে যাচ্ছিস? আপু, ওই মারা গেলে খান গ্রুপের কিছু যায় আসবে না। আপু, আহিল তোমার গর্ভের সন্তান, ওই তোমার হারিয়ে যাওয়া সন্তান সিয়াম। তোমার যদি মনে হয় ওই মারা গেলে খুশি হবে, তাহলে থাক, এখানে পড়ে ওই মারা যাক। নদী, তুই সর, ওই মরুক।
রাজীবের কথা শুনে সবাই যেন থমকে গেল। রাহেলা চৌধুরী পেছনে তাকিয়ে বলল, মিথ্যা কথা বলা বন্ধ করো। রাজীব আহিলের ওয়ালেট থেকে ওর একটা ছবি বের করলে দেখে ওয়ালেটে আহিলের ছোটবেলার পিক আর ওর মাম ড্যাডের মাঝখানে বসে আছে এমন একটা ছবি। রাহেলা চৌধুরী দৌড়ে এসে আহিলকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আমার কলিজার টুকরা, তুই আগে কেন বললি না? তুই আমার হারিয়ে যাওয়া সন্তান। এখন কান্না না করে ওই মরুক। চুপ কর, ওকে ধর প্লিজ, ওকে ধর। 1 ঘন্টা পর আহিলের জ্ঞান ফিরলে দেখে ওর সামনে রাহেলা চৌধুরী, রাফি রাহেলা চৌধুরীর হাজবেন্ড দাঁড়িয়ে আছে। আহিলকে চোখ খুলতে দেখে তিনজন বলে ওঠে, ভাই আমার, তুমি কি ঠিক আছো? কি ব্যাপার দুইজন এখানে? এত তাড়াতাড়ি শোক কাটিয়ে ফেলছো? গুড, ভেরি গুড। মিস্টার রায়হান চৌধুরী, কেমন দিলাম? আপনাকে 2 বার সুযোগ দেওয়া হয়েছিল, বাট আপনি আমাদের অফার না করে দিয়েছিলেন। এখন কেমন লাগছে? আহিলের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। রাহেলা চৌধুরীর হাজবেন্ড আহিলকে অবাক করে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আমাকে ক্ষমা করে দিস বাপ, তুই ঠিক আছিস, এতে আমি খুশি। আমার দরকার নেই, যা করছিস ভালোই করেছিস। আমি ওই হারামের ভেতরে থাকতে চাই না। যতবার পিছনে আসতে চেয়েছি ততবার আমি ব্যর্থ হয়েছিলাম। আরে ছাড়েন। আহিল, আমাকে ক্ষমা করে দে বাপ, আমি না জেনে তোকে মারছি। আপনাদের মাথা খারাপ হয়ে গেছে। আহিল কথাটা বলতে ফোন বেজে উঠলো। আহিল ফোনটা হাতে নিয়ে চমকে উঠলো। আহিল ফোন রিসিভ করে বলল, সরি মাম্মা, আমি বুঝতে পারি নাই। মাম্মা, এতবার কল দিয়েছো, কিছু হয়েছে? তুমি ঠিক আছো? আমি দেশে আসছি। কি মাম্মা, 7 দিন পর না আসার কথা ছিল? ভাইয়া দেখবে। ওকে মাম্মা, তুমি চলে আসো। আহিলের মাম্মা কল কেটে দিলে আহিল বেড থেকে নেমে বলল, নদী, এখন ঢাকা যাব। নদী, আমি তোমাকে নিতে আসবো। মাম্মাকে শুধু বোঝাতে হবে, মাম্মা মেনে নিলে আর কোনো সমস্যা থাকবে না। আহিল নদীর কপালে চুমু দিল। রাজীবকে ইশারা করলে রাজীব কাউকে কল দিলে আহিল হসপিটাল থেকে বের হলে গাড়িতে উঠতে পড়ল। নদীকে চাটা দিল। 1 মাস পর আহিল রাগে রুম ভাঙচুর করছে। আহিলের মামা আহিলকে বলতে লাগলো, আমি যা বলছি তোমাকে তাই করতে হবে। আমি ওদের কথা দিয়েছি, তুমি ভালো করে জানো। আমি তোমার বিয়ে ঠিক করে রেখেছি। মাম্মা, কেন বুঝতে পারছো না? আমি ওকে বোনের চোখে দেখি, আমি ওকে বিয়ে করতে পারবো না। আহিল কথাটা বলে আয়নাতে ঘষি দিয়ে ভেঙে ফেল। আহিলের মামা হাত ধরতে গেলে আহিল হাত সরিয়ে দিয়ে বলল, মাম্মা, তুমি আমার সাথে এমন অন্যায় করো না। আমি নদীকে ভালোবাসি মাম্মা, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। প্লিজ মাম্মা, এই বিয়ে করতে আমাকে জোর করো না। আমি কোনো কথা শুনতে চাই না। সারা জীবন তোমার সব কথা মানছি, এই বিয়ে নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না। সারা জীবন তো তোমার সব আবদার পূর্ণ করেছি। আমরা বাবা মা হিসেবে কি আমাদের ছেলের কাছে কিছু চাইতে পারি না? ওকে, তুমি চলে যাও। আমি জানতে পারছি তুমি তোমার ফ্যামিলিকে পেয়ে গেছো, চলে যাও। তোমার সাথে তো আমার কোনো রক্তের সম্পর্ক নেই। আমি যদি তোমার মা হতাম তাহলে কখনোই আমার অসম্মান হবে এমন কিছু করতে না। চলে যাও। আমি সবার কাছে 2 নম্বরই হতেও রাজি। চলে যাও। আহিলের মামা কান্না করতে করতে চলে গেল। আহিল রাগে খাটের উপরে বসে থেকে খাটে ঘষি দিতে লাগলো। পাগলের মতো কান্না করতে করতে বলল, মাম্মা। আহিল কান্না করতে লাগলো। আহিলের ড্যাড দরজার সামনে দাঁড়িয়ে আহিলের দেখে তাকিয়ে থাকলো। চোখের কোনায় পানি গড়িয়ে পড়তে আহিলের কাজিনরা চলে আসলো। সবাই এসে অবাক হয়ে গেল। একজন বলে ওঠে, ভাইয়া তুমি কান্না করছো কেন? আর রুমের ভিতরে এই অবস্থা কেন? তোমরা যাও। আহিলের হুঙ্কার শুনে সবাই ভয়ে চলে গেল। অনেকক্ষণ পর কারো পায়ের শব্দ হলে আহিল সামনের দিকে তাকাতে দেখে ওর খালামণি আহিলকে দেখে বলে উঠলো, আহিল তুমি চলে যাও, আপু তোমাকে চলে যেতে বলছে। আহিল তুমি তোমার ফ্যামিলির কাছে চলে যাও, আর আপু তোমার জন্য এই চিঠিটা লিখেছে। আহিলের হাতে দিয়ে চলে গেল। আহিল চিঠিটা হাতে নিতে দেখে লেখা আছে, সরি আহিল, আমি তোমার উপরে বেশি চাপ দিয়ে ফেলছি। তুমি চলে যাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি ওদের না করে দেব, এখান থেকে চলে যাব। আর শোনো, তুমি আমার ফ্যামিলির কাছে চলে যাও। আর হ্যাঁ, তোমার কাগজপত্র সব আমি ম্যানেজারের কাছে পাঠিয়ে দিয়েছি। আমি তোমার নিজের মা না বলে যে আমি তোমার ভাগগুলো দিব না এমন ভেবো না। তোমার সব পাবে, দোয়া করব। তুমি জানো তোমার ফ্যামিলি নিয়ে সুখে থাকো। তুমি ভালো থাকলে আমরা ভালো থাকবো। জানো তো
তুমি ছাড়া আমাদের কোনো সন্তান নেই। আজ আমরা তোমাকেও হারিয়ে ফেললাম, এতে আফসোস নেই। তুমি সুখে থাকলে আমরা খুশি। ইতি তোমার হতভাগ্য মাম্মা। আহিল চিঠিটা পড়ে আহিলের বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আহিল নিজের চুল টানতে লাগলো আর বলতে লাগলো, তুই আহিল স্বার্থপর যে মানুষগুলো তোকে বুকের ভিতর আগলিয়ে রাখছে, যে তোর কোনো আবদার অপূর্ণ করে নাই, আজ সেই মানুষটাকে তুই এইভাবে কষ্ট দিলি। তোর কাছে কখনো কিছু চাই নাই, আজ তাকে সবার সামনে ওয়াদা ভঙ্গকারী বানিয়ে দিতে চাচ্ছিস। আহিল কথাটা বলে যে নিচের দিকে তাকাতে দেখে ওর মম ড্যাড আহিলের হবু বউয়ের বাবা মায়ের দিকে যাচ্ছে। আহিল দেরি না করে তাড়াতাড়ি করে পাঞ্জাবি পরে দৌড়ে লিফটে উঠে নিচে চলে গেল। আহিলের মাম্মা হাত জোর করতে যাবে, আহিল সাথে সাথে দৌড়ে গিয়ে ওর হবু বউয়ের সামনে দাঁড়িয়ে বলল, কাজী সাহেব আমাদের বিয়ে পড়ানো শুরু করেন। আহিলের কথা শুনে আহিলের মাম্মা ড্যাড খালামণি অবাক হয়ে গেল। আহিলের মাম্মা বলে ওঠে, এসব কি বলো? চলে যাও। আহিল, আবেগ দিয়ে জীবন চলে না, চলে যাও এখান থেকে। আমি বিয়ে করব, আমি এখন থেকে কোথাও যাব না। এই বিয়ে হতে পারে না, তুমি এখান থেকে চলে যাও। এই বিয়ে হবে, কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। আহিল ওর হবু বউকে বসিয়ে দিল। আহিলের মাম্মা ড্যাড না করলে আহিল শুনল না। কাজী সাহেব সবকিছু রেডি করতে লাগলো। আহিলের চোখের সামনে নদীর হাসি মুখ ভেঙে আসতে লাগলো। আহিল চেয়ার শক্ত করে ধরলো। আহিলের বুকের ভেতরে ঝড় বয়ে যেতে লাগলো। আহিল ওর হবু বউয়ের বিয়ে পড়ানো শুরু করতে লাগলো। আহিল কবুল বলার সময় আসলে আহিল দুইটা কবুল বলার পর লাস্টের কবুল বলতে যাবে, সাথে সাথে বাইক নিয়ে কেউ এন্ট্রি নিল। গাড়িটা দৌড়ে আসলে সবাই অবাক হয়ে তাকালো। বাইক থেকে নেমে আহিল কিছু বলার আগেও হেলমেট খুলে আহিলের দিকে ছুড়ে মারল। সাথে সাথেই সামনে থাকা গার্ড ধরে ফেল। চুল ঠিক করতে লাগলো। চুল ঠিক করে যেই মুখের সামনে থেকে চুল ছড়াতে যাবে আহিল চমকে উঠল। এই মেয়ে, কে তুমি? আহিলের মামার কথা শুনে মেয়েটা আহিলের কাছে গিয়ে আহিলের মুখে সজোরে থাপ্পড় মারলে আহিলের হবু বউ উঠে বলে ওঠে, এই মেয়ে কে তুমি? আমার হবু স্বামীর গায়ে হাত তোলার সাহস কোথা থেকে পেলে? নদীর সাথে সাথে মেয়েটাকেও থাপ্পড় মেরে দিল। সবাই হকচকিয়ে গেল। আহিলের হবু বউ রেগে কিছু বলবে, সাথে সাথে মেয়েটা বলে ওঠে, চুপ করে থাক, মায়ের খেতে না চাইলে। এই আমি কে? তুই যে এখানে বিয়ে করছিস, আমার পরিচয় কি? উত্তর দে। নদী কথাগুলো বলে আহিলের গালে থাপ্পড় মারতে লাগলো। গাড়িটা ধরতে যাবে, আহিলের ড্যাড ইশারা করে চুপ থাকতে বলল। আহিলের ড্যাডের দিকে তাকাতে আহিলের মামা বলে ওঠে, কে এই মেয়ে? তুমি চেনো? দেখতে থাকো, নিজেই বুঝে যাবে। মেয়েটার সাহস দেখে বেশ অবাক হয়ে গেলাম। এত গার্ডের ভিতরে বাসার ভিতরে চলে এসেছে। আহিলের হবু বউ ধরতে যাবে, সাথে সাথে নদী এক থাপ্পড়ে ড্রেস থেকে পড়ে যেতে নিবে। সাথে সাথে আহিল মেয়েটাকে ধরলে নদীর রাগ দ্বিগুণ বেড়ে গেল। আহিলের হাত ধরে নজর দিয়ে ধরে বলল, আমার সামনে তুই এই মেয়েটাকে ধরছস? আমার সামনে এমন কাজ করার সাহস তোকে কে দিল? নদী, হাত ছাড়ো, লাগছে। তোর লাগার উচিত। তুই দুইটা কবুল বলছস, তাই না? নদী কথাগুলো বলে আহিলকে মারতে যাবে, সাথে সাথে আহিলের হবু শ্বশুর বলে ওঠে, এই মেয়েটা কে তুমি? তোমার এত সাহস কিভাবে হয়? আর গার্ড দেখেছো? কি ধরো মেয়েটাকে? আহিলের হবু শ্বশুর কথা শুনে নদীকে ধরতে লাগলো। নদী এক এক করে মারতে লাগলো। হঠাৎ করে একজন নদীকে পিছন থেকে আঘাত করতে যাবে, সাথে সাথে আহিল ধরে ফেললো। আহিল বলে উঠল, একদম না, এখন থেকে সরো তোমরা, আমি ওর সাথে কথা বলছি। আহিলের কথা শুনে গার্ড দূরে সরে গেল। আহিল নদীকে বলল, নদী, এখন থেকে চলে যাও। আমি চলে যাব মানে? আমি এখান থেকে গেলে আমার বাচ্চার বাপকে নিয়ে যাব, না হইলে আমি হয় বাচ্চার বাপকে খুন করব আর নিজেকে শেষ করে দিব, কিন্তু তাও অন্য কোনো মেয়ের হাতে তুলে দিব না। নদীর কথা শুনে বিয়ে বাড়ির সবাই কানাঘুষো করতে লাগলো। আহিলের হবু বউ বলে ওঠে, হচ্ছেটা কি এসব? আহিল এসব কি বলছে? উনি তোমার বাচ্চার মামা নেই? নদী, তুমি এখান থেকে চলে যাও প্লিজ। আমি এক কথার মানুষ, আমি এখান থেকে গেলে তোমাকে নিয়ে যাব, না হইলে দুইজন মরবো, বাট এইখানে একা রেখে যাব না। আমি তোমাকে ভালোবাসি না, তুমি এখান থেকে যাও। তোমার মতো মেয়েকে ভালোবাসার কোনো প্রশ্নই আসে না। আমি আমার হবু স্ত্রীকে নিয়ে ভালো থাকতে চাই, তুমি এখান থেকে যাও। এটা তোর মনের কথা না। মিস হয়ে আপনাকে বিয়ে করলে আপনি কখনোই সুখী হবেন না। ওই আমাকে ভালোবাসে, আর সব থেকে বড় কথা, ওর তো মেন পার্টে সমস্যা আছে।
নিশ্চয়ই এমন ছেলেকে বিয়ে করবে না, তুমি যদি বুদ্ধিমান মেয়ে হয়ে থাকো। নদীর কথা শুনে আহিল চমকে উঠল, নিজের দিকে তাকালো। মেয়েটা রেগে গিয়ে আহিলের গালে থাপ্পড় মেরে বলে, তোর সমস্যা? আর তুই এসেছিস আমাকে বিয়ে করতে? ড্যাড, আমি এ বিয়ে করবো না, ফালতু কোথাকার। আন্টি, আমি এ বিয়ে করবো না। আর ড্যাড, আমি এমনিতেই বিয়ে করতে চাই নাই, আমাকে জোর করে বিয়ে করতে বাধ্য করেছো। আর এখন বুঝতে পারছো এই ছেলে কেমন? এই ছেলেকে বিয়ে করার থেকে তৃতীয় লিঙ্গকে বিয়ে করা ভালো। মেয়েটা রেগে বিয়ের স্টেজ থেকে চলে গেল। মেয়েটার আত্মীয় স্বজন, মেয়েটার বাবা মা রেগে গজগজ করতে করতে চলে গেল। আহিলের ড্যাড মিটিমিটি হাসতে লাগলো। নদী সবাইকে বলল, এখানে বিয়ে হবে না, এখানে এভাবে তাকিয়ে থেকে কোনো লাভ নেই। কনের পক্ষ চলে গেছে, যান খাবার খেয়ে বিদায় হন। নদীর কথা শুনে সবাই কানাঘুষো করতে করতে চলে গেল। আহিল রাগে নদীকে সজোরে থাপ্পড় মারতে যাবে, সাথে সাথে আহিলের মাম্মা এসে আহিলকে হাত ধরলো। আহিল কান্নামাখা কণ্ঠে বলল, মাম্মা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার মান সম্মান বাঁচাতে পারলাম না। আমার কাছে তুমি কিছু চাইছো, আমি সেইটা পূর্ণ করতে পারলাম না। আমাকে তুমি ক্ষমা করে দিও। আহিল ওর মাম্মার পায়ের কাছে বসে পড়ল। আহিলের মাম্মা আহিলকে ধরে তুলে বলল, আরে বোকা ছেলে, কান্না করছো কেন? আমার বৌমা পছন্দ হয়েছে, এমন মেয়ে তো আমার ছেলের জন্য চাইছি। এমন মেয়েই তো আমি আমার ছেলের জন্য চেয়েছি। কাউকে ভয় পেও না, ভালোবাসার মানুষকে নিয়ে যাওয়ার জন্য ছুটে এসেছে। আহিলের মাম্মার কথা শুনে নদী খুশি হয়ে গেল। আহিল ওর মাম্মার দিকে তাকিয়ে বলল, মাম্মা, তুমি অনেক কষ্ট পাচ্ছ আমি জানি। মাম্মা, নদী আমাকে অনেক ভালোবাসে। মাম্মা, আমি কাজের লোকের ছেলে জেনেও ওই আমাকে বিয়ে করেছিল। ওই আমার সুখ দুঃখের পাশে থাকার চেষ্টা করত, আমি ওকে অবহেলা করতাম। মাম্মা, আমাকে ক্ষমা করে দাও তুমি। আরে ক্ষমা চাওয়া বন্ধ করো। আমি কি জানতাম তুমি বিয়ে করেছো? আর আমি এই বিয়েটা আগেই না করে দিচ্ছিলাম, তুমি এসে পাকনামি করলে। আমাকে তোমার ড্যাড সব বলে, আমি সব শুনে ভেঙে দিতে চেয়েছিলাম। তুমি যে চিঠি পেয়েছো তখন আমি সব জানতে পারি। যাই হোক, কান্না বন্ধ। আহিলের খালামণি বলে ওঠে, আপু, আহিলের একটা বউ পেয়েছে, আমার তো অনেক পছন্দ হয়েছে। এমন ভাবে এন্ট্রি নিয়ে এসেছে, আমি তো শুধু বৌমাকে দেখছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম। আহিলের নানা নানি আসলে নদীর সালাম দিল। আহিলের নানা নদীর মাথায় হাত দিয়ে বলে, গুড, এভাবে নিজের প্রিয় মানুষটাকে ফিরিয়ে নিতে হয়। তোমার লাস্টের ডায়লগ অনেক সুন্দর। আমি চলে যাব মানে? আমি এখন থেকে গেলে আমার বাচ্চার বাপকে নিয়ে যাব, না হলে আমি হয় বাচ্চার বাপকে খুন করব আর নিজেকে শেষ করে দিব, কিন্তু তাও অন্য কোনো মেয়ের হাতে তুলে দিব না। নদী লজ্জা পেয়ে বলল, ইয়া মানে? নদীকে লজ্জা পাওয়া দেখে সবাই হেসে দিল। আহিল ছাড়া আহিলের মামা নদীর দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, শোনো, আমি তোমাকে আমার বৌমা হিসেবে মেনে নিচ্ছি, কিন্তু খবরদার আমার ছেলের উপরে আর হাত তুলবে না। ইয়া মানে শাশুড়ি আম্মু মাথা ঠিক ছিল না। জামাইকে অন্য কারোর সাথে বিয়ে হওয়া দেখলে কার মাথা ঠিক থাকবে বলেন? আর ওর সাহস কত বড়, কবুল বলে মনে যাচ্ছে। মুখে মারতে যাবে আহিলের মামা তাকাতে নদী হাত নামিয়ে নিল। হঠাৎ করে পিছনে বলে উঠল, ভাইয়ের কি আসলে মেন জায়গায় সমস্যা আছে ভাবি? আহিলের কাজিনদের কথা শুনে নদী লজ্জা পেয়ে গেল। আহিল রেগে ডুক নিয়ে তাকাতে নদী বলে ওঠে, সরি আহিল, এইটা না বলে ওই পেতনির সাথে বিয়ে হইতো। আমি বিয়ে ভাঙার জন্য মুখে যা এসেছে তাই বলেছি, সরি। নদীর কথা শুনে সবাই হাসতে লাগলো। আহিল লজ্জা পেয়ে গেল। আহিলের ড্যাড বলে ওঠে, মিনা, আহিল আব্বু আম্মু বড় ভাই। আহিলের ড্যাডের কথা শুনে সবাই সামনের দিকে তাকালো। আহিল ওর মাম্মাকে ধরে বলো, মাম্মা, আমি তোমাদের দুইজনকে ভালোবাসি। আমি তোমাদের সাথে থাকতে চাই। আমি কসম করে বলছি, আমি তোমাদের ছেড়ে যাব না। আহিলের মাম্মা কোনো কথা না শুনে আহিলের হাত ধরে নিয়ে যেতে লাগলো। আহিল বারবার বলতে লাগলো, মাম্মা প্লিজ এমন কিছু করো না, আমি তোমাকে ড্যাডকে ছাড়া থাকতে পারবো না। মাম্মা প্লিজ আমাকে ছেড়ে দাও। আহিলের হাত ধরে রাহিলা চৌধুরী তার হাজবেন্ডের সামনে নিয়ে গিয়ে বলল, আসসালামু আলাইকুম। দুঃখিত, আমি জানতাম না আহিল আপনাদের পেয়ে গেছে। আমি আপনাদের ছেলেকে আপনার কাছে আগে ফিরিয়ে দিতাম। আমি জানি নিজের বাবা মা ছাড়া আমরা কখনোই ওর বাবা মা হতে পারবো না। আমরা আপনাদের মতো ওকে ভালো কখনোই রাখতে পারিনি, আর না ভবিষ্যতে রাখতে পারবো। আহিলে মামার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। বারবার হাতের উল্টো পিঠ দিয়ে মুছতে লাগলো। হাসি রেখা টেনে বলল,
চোখটা কি যেন হয়েছে, শুধু শুধু পানি বের হচ্ছে। নিন আপনাদের ছেলেকে, প্লিজ। আপনারা আমাদের উপর রেগে থাকবেন না। আমরা রাহেলকে রাস্তায় পেয়েছিলাম, আমি পুলিশের কাছে দিয়েছিলাম, বাট আপনাদের কোনো খোঁজ আমি পাইনি। ওই অনেক কান্নাকাটি করতো, একদম অসুস্থ হয়ে যায়। আমি খোঁজ নিয়ে যখন জানতে পারি তখন ভেবেছিলাম ওই হয়তো রাস্তায় কোনো ছেলে হয়তো ওকে ফেলে রেখে গেছে, তাই আমি ওকে আমার বুকে তুলে নিয়েছিলাম। আমি নিঃসন্তান, আমার কখনো বাচ্চা হবে না। আমি ওকে পেয়ে ভেবেছিলাম আমার সব স্বপ্ন যেন পূর্ণ হয়ে গেল। ওই যখন আমাকে মাম্মা বলতো, আমি যেন নিজেকে ভাবতাম দুনিয়ার সকল সুখ যেন আমার কাছে চলে এসেছে। আহিলের মামার কথাগুলো বলে পড়ে যেতে নিবে সাথে সাথে ধরে ফেলো। আহিল ওর মামাকে ধরে কোলে তুলে নিল। আহিল বাসার ভিতরে নিয়ে যেতে লাগলো, বলল, মাম্মা আমি জানি তুমি আমাকে ছাড়া ভালো থাকবে না। মাম্মা তুমি আমাকে অন্য কারো হাতে দেওয়ার চিন্তাও করো না, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। আহিলের পেছন পেছন সবাই গেল। আহিলর মামাকে রুমে শুয়ে দিল। নদী পানি নিয়ে এসে খাইয়ে দিতে লাগলো। মামা কিছু বলতে যাবে সাথে সাথে রাহেলা চৌধুরী মামার পাশে বসে হাত ধরে আহিলের হাত ধরে বলল, আমি ওকে জন্ম দিয়েছি, 10 মাস পেটে রেখেছি হয়তো, কিন্তু আমরা কখনোই আহিলকে এত ভালোবাসতে পারতাম না। আমার অত বড় সাধ্য নাই যে আমি আপনাদের মাঝ থেকে আপনাদের চোখের মনিকে নিয়ে যাব। আমি যেদিন স্যারকে আহিলের প্রতি ভালোবাসা দেখেছিলাম আর যখন জানতে পারি, আমি অনেক ভেবেছি আপনাদের সম্পর্ক এত মধুর যে আমি কল্পনাও করতে পারি না যে আপনাদের থেকে আহিলকে সরিয়ে নিয়ে যাব। আমি যদি আহিলকে নিয়ে যাই, আহিল আপনাদের ছাড়া থাকতে পারবে না। ওর চোখে আপনাদের প্রতি যে ভালোবাসা আমাদের জন্য এক চিমটি পরিমাণও নাই। আমি এখানে আপনার ছেলেকে নিতে আসি নাই। জি আন্টি, আমরা আহিলকে নিতে আসি নাই। আমরা এখানে এসেছি, নদী গর্ভবতী, ওকে রেখে ও অন্য কাউকে বিয়ে করতে এসেছে, এটা বাধা দেওয়ার জন্য এসেছি। সত্যি আমার কলেজার টুকরাকে আপনারা নেবেন না? না, আমি নিতে আসি নাই। ও আপনাদেরই ছেলে। আমি তো শুধু ওর জন্মদাত্রী মা, শুধু জন্ম দিয়েছি, বাকি সব তো আল্লাহ আপনাদের ওসিলায় ওকে এত বড় করেছে। আফা, আপনাকে আমি কিভাবে ধন্যবাদ দিব আমি বুঝতে পারছি না। আহিলের মামা জড়িয়ে ধরে কান্না করে দিল খুশিতে। আহিলের ডায়ের সাথে সবার চোখে পানি চলে আসলো। মামাকে এভাবে খুশিতে কান্না করতে দেখে আহিল বলে ওঠে, নদী তুমি প্রেগনেন্ট? বাট তোমাকে সারপ্রাইজ দিতে গিয়ে আমি নিজেই সারপ্রাইজড। আমি দাদিমা হতে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। বৌমা এদিকে এসো। আহিলের মামা খুশি হয়ে নদীকে দোয়া করতে লাগলো, জড়িয়ে ধরে কপালে চুমু দিল। আহিলের মামা সবার সাথে কথা বলতে লাগলো। আহিলের ড্যাড রাহেলা চৌধুরীর সাথে কিছুটা দূরে গেল। ড্যাড বলে ওঠে, ধন্যবাদ বোন আমার। আহিলকে ছাড়া আমার স্ত্রী আমি হারিয়ে ফেলতাম। আহিলকে ছাড়া তার পুরো দুনিয়া অন্ধকার। আহিল দেশে এসেছে, পড়াশোনা করছে, এটা ওর মাম্মার কখনোই পছন্দ ছিল না। আহিল জিদ করতো, রাগ দেখাতে কান্না করতো। আহিল জিদ্দ করতো আর রাগ দেখাতে কান্না করতো। ওর খুশির কারণে ওকে দেশে আসতে হয়, বাট ওর জন্য ছটফট করতো, কিন্তু আহিলকে কখনোই বুঝতে দিত না। ধন্যবাদ তো আমার আপনাদেরকে দেওয়া উচিত। আমার ছেলেকে যেভাবে আপনারা ভালোবাসেন, মানুষ করেছেন, এইভাবে আমি নিজেও পারতাম না। আমাকে ধন্যবাদ দিতে হবে না, চলেন ওইদিকে। দুইজন সবার সাথে বসে পড়লো। সবাই গল্প করতে লাগলো। আহিল ক্লান্ত হয়ে ওর মামার কাঁধে মাথা দিয়ে বসে থাকতে লাগলো। মামা নদীর দিকে তাকিয়ে আহিলের দিকে তাকিয়ে বলল, বৌমাকে নিয়ে রুমে যাও। ওকে মাম্মা। আহিল নদীকে বলল, নদী চলো। বৌমাকে কোলে করে নিয়ে যাও। বৌমা হেঁটে যাবে কেন? যাক বাবা, মাম্মা তুমি দেখি পাল্টি খেলে, ছেলের বদলে বৌমা আপন হয়ে গেছে। আহিলের কথা শুনে সবাই হেসে দিল। খালামণি বলে ওঠে, বৌমাকে ভালোবাসতে হবে, আমি এই বয়সে দাদিমা হতে যাচ্ছি। যাও যাও, বৌমাকে নিয়ে যাও, আর হ্যাঁ খেয়াল রেখো। ওকে আমার না হওয়া হবু শাশুড়ি। আহিলের কথা শুনে সবাই হেসে দিল। আহিল নদীকে কোলে তুলে নিয়ে চলে গেল। আহিল নদীকে নিয়ে লিফটে উঠে দাঁড়িয়ে থাকলে নদী আহিলের কোল থেকে নামলো না, জিদ করে ওর কোলে বসে থাকলো। আহিল কিছু না বলে লিফট থেকে বের হয়ে ওর রুমে নিয়ে গেল। নদী নেমে বলল, বাহ, তোমাদের জন্য বাসর ঘর সাজিয়েছে, আর ঘরের জিনিসপত্রের এই অবস্থা কেন?
মাথা ঠিক না থাকলে এমন হয়। নামিয়ে দাও। আহিল নদীকে খাটে বসিয়ে দিলে নদী বলে ওঠে, তুই আমাকে সত্যিই ভালোবাসিস না। ভালোবাসি, বাট নদী তুমি কিভাবে জানলে আমার বিয়ে? আমি ফুপির বাসায় আসলে, শ্বশুরের কল আসলে উনি আমাকে বলে তুমি কি কি করছো, আমাকে সবকিছু খুলে বলো। আমি দিশাহারা হয়ে গিয়েছিলাম, আমি বুঝতে পারছিলাম না কি করব। পরে উপায় না পেয়ে বাইক নিয়ে সোজা এসেছি। তারপর তো আর বলা লাগবে না। কি, ড্যাড তোমাকে কল দিয়েছিল? বাহ। আহিল হেসে দিল। নদী আহিলের দিকে তাকিয়ে বলো, বাহ, রাখ, তুই সত্যি তুই আমাকে ভালোবাসিস না। আহিল নদীকে খাটের উপরে ফেলে দিয়ে পেটের উপর থেকে জামা সরিয়ে দিয়ে বলো, চুপ করো, আগে আমার আব্বু আম্মুর সাথে কথা বলতে দাও। ওর আম্মুকে ভালোবাসো না, তাহলে ওকে দিয়ে কি করবে? আমি পরিস্থিতির শিকার, যে আমাকে ছোট থেকে এত বড় করলো, আমার কাছে কখনো কিছু চাই নাই, আমার স্বপ্ন পূর্ণ সারা জীবন করে গেছে। সেই মানুষটাকে আমি কিভাবে সবার সামনে অসম্মান হতে দেখতে পারি? নিজের বিবেক দিয়ে ভাবো, আমি পারি নাই, তাই আমি বাধ্য হয়ে বিয়ে করতে গেছিলাম। বাট বিয়ে হয়ে গেলে আমি তোমাকে কখনোই ক্ষমা করতাম না। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার পাশে কাউকে সহ্য করতে পারতাম না, আমি নিজেকে শেষ করে দিতাম। নদীর মুখে হাত দিয়ে আহিল বুকে মুখ গুজে বলো, মরার কথা বলো না, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবেসে যেতাম যতদিন আমার জীবন থাকতো। ভালোবাসা দিয়ে কি করব? আমার সম্পদ যদি অন্য বেডি ইউজ করতো, তখন তোমার দূরতরের ভালোবাসা দিয়ে আমি কি মুড়ি খাইতাম নাকি? নদীর কথা শুনে আহিল ফিক করে হেসে দিয়ে দুই হাত চেপে ধরে গলে কিস করে বলো, এখন তো তোমার সম্পদ তোমার কাছে আছে, এখন তোমার সম্পদ তুমি ভোগ করো, আর কেউ করতে পারবে না। নিতে দিলে তো আমার জিনিস আমি আমার করে নিতে পারি। এই বাসুরের অন্য কেউ থাকতো, ভাবতেই রক্ত মাথায় উঠে যাচ্ছে। আহিল ঝোঁক গিলে বলে, থাক থাক, অন্য কারো কথা ভেবো না, এটা তোমার বাসর ঘর, চলো শুরু করে দেই। আহিল কথাটা বলে ঝাঁপিয়ে পড়লো। নদীও হেসে দিয়ে আহিলের উপরে পাল্টা ঝাঁপিয়ে পড়লো। বাকিটা ইতিহাস। সমাপ্ত।